ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছি, সুইসাইড করব। কারণ আম্মু বলেছিল এবার ইংরেজিতে ফেল করলে সোজা রিকশাওয়ালার সাথে বিয়ে পড়িয়ে দিবে। কি সাংঘাতিক কথাবার্তা! আমার সব বান্ধবীরা এক একজন শিল্পপতির ছেলেদের বিয়ে করে দেশ বিদেশে ঘুরবে, আর আমি রিকশাওয়ালাকে বিয়ে করব? এটা কি হয় নাকি? এর থেকে ভালো এখান থেকে লাফ দিয়ে ডিরেক্ট উপরে চলে যাই। কথাগুলো মনে মনে ভাবছে পালক, আর ঢোক গিলে নিচে তাকাচ্ছে। নিচে তাকাতেই পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর কেঁপে উঠছে ওর। 3 তলা বাড়ির একদম উঁচু রুফে দাঁড়িয়ে আছে ও। ভয় ভয় পা বাড়াতেই আবারও পা পিছিয়ে নেয়। পালক যদি মরে যাই? নিচে তাকিয়ে, কিন্তু আমি তো মরার জন্যই লাফ দিচ্ছি। কনফিউজড হয়ে। এতক্ষণে ওর বাবা, তৌহিদ, মা, নৌশিন ও প্রিয় দাদিজান, সাহেরা বেগম নিচে চলে এসেছেন। ভয় সবার অবস্থা খারাপ। একমাত্র মেয়ে বলে কথা। পালক কক মামনি। নিচ থেকে ডাক শুনতাই নিচে তাকায় পালক। তৌহিদ মামনি, কি করছো এটা? পড়ে যাবে তো। নেমে আসো আম্মু, ঠান্ডাভাবে বুঝিয়ে। পালক, না আমি নামব না। রিকশাওয়ালার সাথে বিয়ে করার চেয়ে ভালো আমি এখান থেকে লাফ দিব। সবাইকে ভয় দেখানোর জন্য বলছে। নৌশিন, তোকে কে বলেছে রিকশাওয়ালার সাথে বিয়ে করতে? হ্যাঁ, চুপচাপ নেমে আয় বলছি, না হলে দেখি সাজকে কি পিটানি দেই। পালক, এমন অবস্থাতেও তুমি আমাকে বকছ? কেঁদে দিয়ে। সাহেরা বেগম আপামনি, নেমে আসো সোনা, কেউ বকবে না। আমি আছি না। আর কে বলেছে তোমাকে ওসব ফালতু কথা? আমাদের রাজকুমারীর জন্য তো রাজকুমার আসবে। পালক, আম্মু বলেছে। নৌশিনের দিকে ইশারা করে। পালকের কথা শুনে তৌফিক আর সাহেরা বেগম দুজনেই রাগী চোখে তাকায় নৌশিনের দিকে। নৌশিন, আমি তো ভয় দেখানোর জন্য বলেছিলাম। অসহায় ভাবে। নৌশিনের কথা শুনে কান্না থেমে যায় পালকের। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে বলতে শুরু করে ও। পালক, তুমি আমাকে ভয় দেখানোর জন্য বলেছিলে? তার মানে রিকশাওয়ালার সাথে আমার বিয়ে হবে না? মহা খুশি হয়ে। নৌশিন, হ্যাঁ রে আমার মা, এবার তো নিচে আয়। তুই ইংরেজি কি সব বিষয়ে লাড্ডু মারলেও কিছু বলবো না আমি। দাঁতে দাঁত চেপে। পালক, রিয়েলি? ইয়েপ। তাহলে মরা ক্যান্সেল। খুশি হয়ে, এখনই আসছি ডিয়ার আম্মি আব্বি। যেই পালক রেলিং টপকে উঠতে নিবে, স্কার্টের সাথে পা বেজে পড়ে যায় ও। সাথে সাথে চিৎকার দিয়ে দেয় পালক আর ওর সাথে নিচে দাঁড়িয়ে থাকা সবাই। কিন্তু ভাগ্যবশত কেউ হাত ধরে ফেলে পালকের। জানে জান ফিরে আসে ওর এতক্ষণে। হাতের ওপরে তাকাতেই অচেনা একজনকে দেখতে পায় ও। পালক, রাজকুমার? অবাক হয়ে, সত্যিই কি রাজকুমার আমাকে বাঁচাতে গল্প থেকে বেরিয়ে এসেছে? মনে মনে, কিন্তু রাজকুমার তো ঘোড়ায় চড়ে, হাতে তলোয়ার নিয়ে, সুন্দর পোশাক আর মাথায় তাজ পরে আসে রাজকন্যাকে বাঁচাতে। কিন্তু ও তো মডার্ন শার্ট প্যান্ট পরেছে, তলোয়ার ও নেই হাতে। ঘোড়ায় চড়েও আসেনি। মন খারাপ করে। ছেলেটি ওকে টেনে উপরে তোলে। পালক এখনো পলকহীনভাবে তাকিয়ে আছে সামনের ছেলেটির দিকে। ও বুঝার চেষ্টা করছে এটা কি সত্যিই কোনো রাজকুমার নাকি। তুমি কি জানো এখান থেকে পড়লে কি অবস্থা হতো তোমার? ছেলেটির কথায় ঘোর কেটে যায় পালকের। একটু নড়েচড়ে দাঁড়ায় ও। পালক, কি হতো? আমি কি মরে যেতাম? ভয় ভয়। না মরতে না, কিন্তু পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারত। শরীরের হাড় স্থান থেকে নড়ে ডিসলোকেটেড হয়ে যেতে পারত, যার পরিণাম স্বরূপ তোমার অসহনীয় ব্যথা সহ্য করতে হতো। তার চেয়েও বড় কথা, তুমি পঙ্গু হয়ে যেতে পারতে। এখন তুমিই বলো, এমন মেয়েকে কে বিয়ে করত? তখন তো রিকশাওয়ালাও কপালে জুটত না। আর অনেক সময় তো এই ব্যথা সহ্য করতে না পেরে পেশেন্টরা মরেও যায়, তা তুমি জানো?
পালক ছেলেটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে ওকে, পালক তুমি কি ডাক্তার? দেখে তো তা মনে হচ্ছে না। তোমাকে তো স্টুডেন্ট স্টুডেন্ট লাগছে, একদম আমার মতো। কপাল কুঁচকে, আমি ডাক্তার না, তবে ভবিষ্যতে অবশ্যই হব। পালক তার মানে তুমি রাজকুমার না? মন খারাপ করে। পালকের কথার অর্থ বুঝতে পারল না ছেলেটা। শুধু হু বলে বুঝালো যে ও বুঝেনি পালক কি বলছে। এতক্ষণে পালকের বাবা মা সবাই উপরে চলে আসে। এসেই পালককে জড়িয়ে ধরে তারা। তৌফিক ঠিক আছো আম্মু? চিন্তিত হয়ে পালক মাথা নাড়িয়ে। তৌফিক ধন্যবাদ ঈশান বাবা, তুমি না থাকলে কি হতো কে জানে। পালক তোমার নাম ঈশান? ঈশান হ্যাঁ। পালক আমি পালক। নৌশিন ওরা আমাদের নতুন প্রতিবেশী পালক। তোমার স্কুলেই অ্যাডমিশন নিয়েছে। ব্রাইট স্টুডেন্ট, তোমার মতো না। পালক আমিও ব্রাইট স্টুডেন্ট, শুধু ইংরেজিতে একটু কাঁচা। মুখ ফুলিয়ে ঈশান পালকের পরিবারকে দেখছে গভীরভাবে, ওর ঠোঁটে হালকা হাসি। কত হাসি খুশি একটা পরিবার আছে পালকের। যদি ওর এমন একটা পরিবার থাকত কতটা খুশি থাকত ও। ঈশানের পরিবার বলতে শুধু ওর বাবা। ওর বাবা মার ডিভোর্সের পর ও ওর বাবার সাথেই থাকে। নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে ঈশান। পুরনো কথাগুলো ভেবে আর মন খারাপ করতে চায় না ও। দীর্ঘ একটা শ্বাস ফেলে ও পালককে বলে, ঈশান সমস্যা নেই, আমি তোমাকে স্টাডিতে হেল্প করব। পালক সত্যি? প্রমিস হাত এগিয়ে দিয়ে। ঈশান প্রমিস হাতে হাত দিয়ে, কিন্তু আমার একটা শর্ত আছে। পালক শর্ত? কি শর্ত? ঈশান তোমায় আমার সব কথা শুনতে হবে। নেক্সট টাইম কখনো এমন পাগলামি করবে না। পালক কিছুক্ষণ ভাবল, তারপর চট করে ঠোঁটে মিষ্টি হাসি টেনে বলে ফেলল, পালক ওকে। আজ থেকে পালক শুধু ঈশানের কথা শুনবে। কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে। ঈশানী কি প্রমিস? পালক তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুমি কখনো আমার থেকে দূরে যেতে পারবে না। আমার কাছের কেউ আমার থেকে দূরে গেলে আমার অনেক কষ্ট হয়, মন খারাপ করে। পালকের কথা শুনে ঈশান মাথা নাড়ল, তারপর বলল, ঈশান প্রমিস যাব না। ঈশান আর পালকের কথা শুনে তৌহিদ আর নৌশিন হাসছেন। 1 বছর পর মাথার পাশে অ্যালার্ম বেজেই চলেছে, কিন্তু ঘুম থেকে ওঠার নাম নেই পালকের। পাশ থেকে বালিশ নিয়ে মাথা চেপে রেখেছে ও, যেন শব্দও কানে না আসে। রান্নাঘর থেকে অ্যালার্মের শব্দ শুনে দ্রুত পালকের রুমে আসেন নৌশিন। এসেই পালককে ঘুমন্ত অবস্থায় দেখে রেগে যান উনি। নৌশিন যা ভেবেছিলাম। অ্যালার্ম বেচারা চিল্লাতে চিল্লাতে বন্ধ হয়ে গেছে, অথচ ওর ঘুম ভাঙছে না। রাতভর জেগে মোবাইল টিপবে আর সকালে কুম্ভকর্ণের মতো ঘুমাবে, কি সুন্দর নিয়ম রুমের পর্দাগুলো মেলে দিয়ে। নৌশিন পালকের মাথার উপর থেকে বালিশ সরিয়ে দিয়ে ওকে টেনে তুলেন। নৌশিন পালক স্কুলে যেতে হবে, উঠো। আজকে সেমিস্টারের প্রথম ক্লাস। প্রথম ক্লাসেও লেট করতে চাও তুমি? টেনে তুলে বসিয়ে চুলগুলো একদম এলোমেলো হয়ে সামনে এসে আছে পালকের। চোখ লাল, বুঝাই যাচ্ছে ঘুম হয়নি ওর। পালক আম্মু আরেকটু ঘুমাই প্লিজ, আবার শুয়ে পড়ল। নৌশিন আর 1 মিনিটও না, উঠো। পালককে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে নিজেও রান্নাঘরে চলে গেলেন নৌশিন। পালক ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে ডাইনিং টেবিলে গিয়ে বসে। তৌহিদ আর দাদিজান আগে থেকেই বসা ছিল। তৌহিদ গুড মর্নিং মামনি। পালক গুড মর্নিং আব্বু। তৌহিদ এই নাও। তৌহিদ পালকের ব্রেডে জেলি লাগিয়ে ওকে খেতে দেয়। পালক ব্রেডটা মুখে দিবে তখনই বাইরে থেকে সাইকেলের শব্দ পেল ও। পালক ঈশান এসে গেছে। উঠে দাঁড়িয়ে
দাদিজান খেয়ে নে আগে। পালক স্কুলের ক্যান্টিন থেকে খেয়ে নেব দাদু। পালক ব্যাগ হাতে তুলে দৌড় দিতে নিলেই নৌশিন টিফিন বক্স নিয়ে ওর ব্যাগে ভরে দেয় আর বলে, নৌশিন বাইরের খাবার খাওয়ার জন্য শুধু সুযোগ খুঁজো তুমি, তাই না? পুরোটা লাঞ্চ বক্স খালি করে নিয়ে আসবে বলে দিলাম। পালক আচ্ছা ঠিক আছে মেরি মা, আমি যাই, আল্লাহ হাফেজ। নৌশিন সাবধানে। পালক দৌড়ে বাসা থেকে বের হতেই দেখে ঈশান ওর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এক পা মাটিতে আরেক পা সাইকেলে। সাদা শার্ট কালো প্যান্ট আর স্কুল শুজ পরনে ওর। ঈশানকে দেখেই বোঝা যাচ্ছে যে রেগে আছে ও। হাতের ঘড়ির দিকে তাকিয়ে কপাল কুঁচকে পালককে বলে ও, ঈশান আজকেও লেট। পালক সরি। এখন তাড়াতাড়ি চলো, না হলে দারোয়ান চাচা ঢুকতে দিবে না সাইকেলের পেছনে বসে। ঈশান কথাটা লেট করার আগে ভাবা উচিত ছিল। পালক ঈশানের পেছনে বসে ওর শার্ট শক্ত করে মুঠ করে ধরে, তারপর ঈশান সাইকেল এগিয়ে নেয় স্কুলের দিকে। বৃষ্টির জন্য রাস্তাগুলো ভিজে আছে। সিলেটের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে ঈশান। সকাল সকাল অনেকগুলো মহিলা পিঠে ঝুলি টানিয়ে চা বাগান থেকে চা পাতা তুলছে। সকালের এই একটা দৃশ্যই ভালো লাগে পালকের কাছে। কিছুক্ষণের মধ্যেই স্কুলের গেইটে সাইকেল থামিয়ে ভেতরে চলে আসে ওরা। এসেম্বলি শুরু হয়ে গেছে। পালক আর ঈশান দ্রুত যে যার লাইনে গিয়ে দাঁড়ায়। ঈশান ইহানের পেছনে দাঁড়ায় আর পালক গিয়ে টিয়ার পেছনে। টিয়া আর ইহান পালকের ছোটবেলার বন্ধু আর ঈশানের সাথে ওদের বন্ধুত্ব 1 বছরের। টিয়া আজকেও লেট? ফিসফিসিয়ে। পালক সরি দোস্ত। টিয়া তোর এই সরিটাই চালান। এসেম্বলি শেষ হতেই প্রিন্সিপালের স্পিচ শুরু হয়। প্রিন্সিপালের দুই পাশে স্কুলের সবচেয়ে ফেমাস দুজন টিচার দাঁড়ানো। প্রথম জন হল রায়ান স্যার, স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম টিচার। উনার বিষয়ে দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। প্রথমত, প্রিন্সিপাল স্যারের সামনে সব স্টুডেন্টদের শাসনে রাখেন, বলতে গেলে মোস্ট স্ট্রিক্ট টিচারের রূপ নেন, কিন্তু প্রিন্সিপাল স্যার চলে গেলেই উনার দ্বিতীয় রূপ বের হয়, যেটা হলো বন্ধুত্ব সুলভ। উনি স্টুডেন্টদের জন্য টিচার কম, ফ্রেন্ড বেশি। দ্বিতীয় জন হচ্ছেন স্কুলের সবচেয়ে স্ট্রিক্ট টিচার মেঘা ম্যাম। দেখতে যেমন সুন্দরী, মেজাজও তেমন কড়া, তার উপর প্রিন্সিপাল স্যারের মেয়ে। সবাই ভয় পায় মেঘা ম্যামকে, স্পেশালি রায়ান স্যার। মেঘা ম্যামের সামনে তো কথাই বের হয় না উনার। স্কুলের সবাই জানে রায়ান স্যার মেঘা ম্যামকে পছন্দ করেন, কিন্তু মেঘা ম্যাম তো রাগ ছাড়া কথাই বলতে পারেন না কারো সাথে। বলতে গেলে স্কুলের দ্বিতীয় প্রিন্সিপাল ইনিই। বাকিটা ধীরে ধীরে জানতে পারবেন। প্রিন্সিপাল স্যারের স্পিচ শেষ হতেই সবাই যার যার ক্লাসে চলে যায়। পুরো ক্লাস কাগজের টুকরো দিয়ে নোংরা করে ফেলেছে পালক, ইহান আর বাকি সবাই মিলে। ঈশান, টিয়া আর হাতে গোনা কয়েকজনই শুধু নিজেদের বেঞ্চে বসে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এত হইচইতে কি কোনো কিছুতে মনোযোগ দেওয়া যায়? ঈশান, পালক স্যার এসে পড়বে এখনই, চুপচাপ বসো। ওর হাত টেনে বসিয়ে। পালক, আরে ঈশান ভাইয়া, এখনো সময় বাকি আছে। আর স্যার আসলেও আমাকে কিছু বলবে না? আবার দাঁড়িয়ে গিয়ে কাগজগুলো রোল করে একে অপরের দিকে ছুড়াছুড়ি করছে ওরা। হঠাৎ রায়ান স্যার ক্লাসে ঢুকতেই উনার মাথায় লাগে একটা কাগজের গোলা। সবাই রায়ান স্যারকে দেখে তড়িঘড়ি করে যার যার বেঞ্চে চলে যায়। ঈশান, বলেছিলাম। বিড়বিড় করে পালক, টোহন। ভয় ভয়। রায়ান, এ কি অবস্থা ক্লাসের? কি করেছ এসব তোমরা? কপাল কুঁচকে সবাই পালকের দিকে ইশারা করে, বলে এটা পালকের আইডিয়া ছিল। পালক চোখ বড় বড় করে মাথা নাড়িয়ে না করে। পালক, স্যার মিথ্যা বলছে সবাই। রায়ান, আমি জানি কে সত্য বলছে আর কে মিথ্যা।
সবাই দ্রুত পরিষ্কার করো, এগুলো প্রিন্সিপাল স্যার রাউন্ড মারতে আসবেন। রায়ানের কথায় সবাই দ্রুত করে সব কাগজ তুলে ডাস্টবিনে ফেলে দেয়। পুরো ক্লাস আগের মতো পরিষ্কার, কেউ বলবে না যে এই ক্লাসে এতক্ষণ ঘূর্ণিঝড় হচ্ছিল। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি টেনে নেয়। রায়ান, আজকে ক্লাস 10-এ তোমাদের প্রথম ক্লাস, কেমন অনুভূতি হচ্ছে সবার? সবাই চেঁচিয়ে বলল, অনেক ভালো। রায়ান রেজিস্ট্রার খাতা বের করে সবার রোল কাউন্ট করতে শুরু করে। ঈশানের রোল বরাবরই 1, তারপর টিয়া আর পালকের রোল শেষে। রায়ান মোটেও অবাক হয়নি ওদের রোল দেখে। 3 বছর ধরে এই স্কুলে জয়েন করেছে ও, আর পালকের রেজাল্ট বরাবরই এমন হয়। যদিও ওর রেজাল্ট অনেক ভালো না, তারপরেও রায়ানের অনেক প্রিয়। রায়ান সবসময় পালককে এক্সট্রা কেয়ার করে, কারণ ও মামা হয় পালকের। বেশি কেয়ার করাটাই স্বাভাবিক। রায়ান অনেক বেশি আদর করে পালককে। কিন্তু স্কুলে পালক আর অন্য সব স্টুডেন্ট ওর জন্য সমান। রায়ান স্ট্রিক্টলি পালককে বলে দিয়েছে যে স্কুলে ওকে স্যার বলে ডাকতে, আর পালকও কখনো রায়ানের এই কথার অবাধ্য হয়নি। সবার অ্যাটেন্ডেন্স নিতে শুরু করে রায়ান, সব শেষে পালকের রোল। পালক চোখ খিচে ধীরে প্রেজেন্ট বলে। রায়ান কপাল কুঁচকে তাকায় পালকের দিকে। পালক জোরপূর্বক হাসার চেষ্টা করে, বলে রায়ানকে, পালক, নেক্সট ইয়ার আমি ঠিকই রোল কমিয়ে আনবো স্যার, প্রমিস। ডান হাত তুলে প্রমিস ফিঙ্গার দেখিয়ে। রায়ান, রোল কমানোর জন্য নেক্সট ইয়ারও তোমার 10-এ থাকতে হবে, থাকবে? পালক একদম না সাথে সাথে উত্তর দিল। রায়ান হাসল পালকের মুখের এক্সপ্রেশন দেখে। রোল ডাকা শেষ হতেই ও সবার উদ্দেশ্যে বলতে শুরু করে। রায়ান, এই বছর কি ক্লাস মনিটরের জন্য ভোট করতে হবে, নাকি আগের বছরের মতোই ঈশান আর টিয়াকে মনিটর বানাবো? পালক, না স্যার, ভোট করার প্রয়োজন নেই, আমার ঈশান ভাইয়া আর টিয়াই বেস্ট মনিটর। সবাই পালকের কথায় সায় দিল। ঈশান চোখ দিয়ে ইশারা করে পালককে চুপ থাকতে বলল, কিন্তু পালক কি চুপ থাকার পাত্র? পালক, চুপ থাকব কেন? আমি কি মিথ্যা বলছি নাকি? তাছাড়া তুমি আর টিয়া মনিটর হলে তো আমারই লাভ। মনে মনে হেসে রায়ান, আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু চাচ্ছে, আমি ঈশান আর টিয়াকেই মনিটর দিচ্ছি। ঈশান, থ্যাংক ইউ স্যার। টিয়া, থ্যাংক ইউ রায়ান স্যার। রায়ান, ওকে, তাহলে এখন ক্লাস শুরু করি। সবাই গণিত বই বের করো। রায়ান বোর্ডে সবাইকে গণিত বুঝাচ্ছে। বোর্ডের দিকে তাকাতেই যেন সারা রাজ্যের ঘুম পালকের চোখে নেমে আসে। পালক ঈশানের পেছনে বসেছে, তাই ওকে স্পষ্ট দেখা যাচ্ছে না। ঈশান বুঝতে পারছে যে পালক ঘুমিয়ে পড়েছে। হাসল ও। তারপর পালককে আরেকটু কভার করে বসল, যেন ওকে দেখা না যায়। প্রতিটা বেঞ্চে 2 জন করে বসতে হয়। ক্লাসে সবার সিট আগে থেকেই বরাদ্দ করা। জানালার সাইডের সেকেন্ড বেঞ্চ ঈশান আর ইহানের। ঈশানের পেছনের সিট পালকের। পালক একাই বসে, আর পালকের পাশের সিট টিয়ার। ঘণ্টা বাজতেই রায়ান সবাইকে হোমওয়ার্ক দিয়ে চলে যায়। টিয়া স্লিপিং বিউটি কি আরামসে ঘুমাচ্ছে পালকের কাঁধ জড়িয়ে। ইহান এজন্যই তো একা বসে, যেন কেউ ডিস্টার্ব না করে। ঈশানের পাশে বসে। ঈশান আসলেই স্লিপিং বিউটি, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। হালকা হেসে। ক্লাসে মেঘা ম্যাম ঢুকতেই সবাই হন্তদন্ত করে নিজেদের সিটে গিয়ে দাঁড়ায়। হঠাৎ চেঁচামেচি হওয়ায় পালকের ঘুম ভেঙে যায়। মেঘা ম্যামকে দেখেই ও লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। চোখের সব ঘুম মিনিটেই উধাও হয়ে গেছে ওর। মেঘা, গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম, সবাই একসাথে। মেঘা সবাইকে বসতে বললে সবাই বসে পড়ে। মেঘা এই ক্লাসের ইংলিশ ম্যাম। ক্লাস 9-এর ক্লাস টিচার ও। মেঘা সময় নষ্ট না করে ক্লাস শুরু করি। সবাই ইংলিশ বুক বের করো।
মেঘা ক্লাস শুরু করে। পালক ক্লাসে মনোযোগ দেওয়ার পুরো চেষ্টা করছে কারণ একমাত্র মেঘাকেই ও ভয় পায়। মেঘা আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই হোমওয়ার্ক নোট করে নাও। মেঘা চলে যেতেই পালক হাঁফ ছেড়ে বাঁচল। পালক ফাইনালি শেষ হল। দীর্ঘশ্বাস ফেলে, ইহান তুই এত ভয় পাস কেন মেঘা ম্যামকে? পালক জানি না। ঈশান ভাইয়া আমার খিদে পেয়েছে, চলো ক্যান্টিনে যাই। ঈশান আন্টি টিফিন দিয়েছে, ওটা খাও। তোমার বাইরের খাবার খাওয়া নিষেধ, ভুলে গেছো? পালক ব্যাগ থেকে টিফিন বক্স বের করে ইহানের হাতে ধরিয়ে দেয়। পালক এগুলো তুই খা, আমি বার্গার খাবো। ইহানকে বলল, এখন তো আর টিফিনও নেই, চলো চলো। ঈশানের হাত ধরে টেনে নিয়ে গেল। ইহান টিফিন বক্স খুলে দেখে ফ্রুট সালাদ। একটা একটা করে ফলের টুকরো তুলে খেতে খেতে বলে ও, ইহান ফল খাওয়া ব্রেইনের জন্য অনেক ভালো। হয়তো বেশি করে ফল খেলে আমিও ঈশানের মতো ভালো রেজাল্ট করতে পারব। খেতে খেতে, টিয়া ছাগল যতই ঘাস খাক ছাগল তো ছাগলই থাকে, তেমনি তুই যতই ফল খাস গাধা গাধাই থাকবি। মুখ বাঁকিয়ে, ইহান তুই আমাকে ছাগলের সাথে তুলনা করছিস? টিয়া ছাগলের সাথে তুলনা করেছি সেটা কানে গেল, কিন্তু গাধা বলেছি সেটা কানে যায়নি। আসলেই গাধা তুই বলেই চলে গেল। ইহান তুই আমাকে গাধা বললি? রেগে, কোথায় যাচ্ছিস? দাঁড়া। টিয়ার পেছনে দৌড় দিয়ে টিচার্স রুমে বসে গেম খেলছে রায়ান। এখন আর রায়ানের কোনো ক্লাস নেই, তাই ফোন নিয়ে টাইম পাস করছে ও। হাতে টিফিন বক্স নিয়ে কিছুটা দূরেই দাঁড়িয়ে রায়ানকে দেখছেন শায়লা। রায়ানকে অনেক পছন্দ করেন তিনি, কিন্তু বলতে সাহস পান না। টিফিন বক্স হাতে নিয়ে রায়ানের দিকে এক পা এগোন তো আবার এক পা পিছিয়ে নেন উনি। রায়ানের সেদিকে খেয়াল নেই, ও তো নিজের মাঝেই ব্যস্ত। মনে অনেকটা সাহস জুগিয়ে রায়ানের সামনে যান উনি, তারপর বক্সটা রায়ানের সামনে রাখেন। শায়লা স্যার, আপনার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। লজ্জা লজ্জা ভাব নিয়ে রায়ান মাথা তুলে শায়লার দিকে তাকায়, তারপর বক্সটার দিকে। রায়ান আমার জন্য? অবাক হয়ে শায়লা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রায়ান হেসে বলল, রায়ান আপনি কষ্ট কেন করলেন, আমি ক্যান্টিন থেকে খেয়ে নিতাম। শায়লা না না, এখানে কষ্টের কিছু না, আপনার পছন্দ হলে আমি খুশি হব। রায়ান আর না করতে পারল না। বক্সটা খুলেই দেখে ওর প্রিয় চিংড়ি মাছের বিরিয়ানি। মেঘা অফিস রুমে ঢুকতেই রায়ান আর শায়লাকে একসাথে দেখতে পায়। ওদের একসাথে দেখে মুখে যেন অমাবস্যা ছেয়ে গেল ওর। আরই চোখে ওদের দেখতে দেখতে নিজের চেয়ারে গিয়ে বসেও। রায়ান বিরিয়ানি দেখে এতটাই খুশি হয়েছে যে মেঘা এসেছে সেদিকে খেয়ালই দেয়নি। একটা চামচ নিয়ে খাওয়া শুরু করে ও। রায়ান ওয়াও, আপনার রান্না আসলেই অসাধারণ হয়েছে শায়লা ম্যাম। চিংড়ি পোলাও আমার প্রিয়, আপনি জানলেন কিভাবে? খেতে। শায়লা আমি জানতাম না, আমারও প্রিয়তাই নিয়ে এসেছি। ওদের দুজনের কথাগুলো শুনছে মেঘা আর হাতের কলমটা মোচড়াচ্ছে যেন ওর সহ্য হচ্ছে না। রায়ান হোটেলের থেকেও বেস্ট আপনার রান্না। শায়লা আপনার এত পছন্দ হবে আমি ভাবিনি। আগামীতে আরও ভালো কিছু রান্না করে আনবো আপনার জন্য। রায়ান অবশ্যই। মেঘা আর সহ্য করতে না পেরে টেবিলে হাত দিয়ে জোরে বাড়ি মেরে দাঁড়িয়ে যায়। টেবিলের সাথে সাথে রায়ানও কেঁপে ওঠে। মেঘা এখানেই তো রেখেছিলাম, কলমটা কোথায় গেল? জোরে জোরে টেবিলের জিনিসগুলো তুলছে আর আবার রাখছে কলম খোঁজার বাহানায়। রায়ান তাকিয়ে দেখে কলমটা মেঘার ব্যাগের পাশেই। ঢোক গিলে রায়ান। এতক্ষণ তো ও মেঘাকে খেয়ালই করেনি। হিচকি উঠে যায় ওর। চামচটা রেখে বক্সের ঢাকনাটা লাগিয়ে দেয় ও। শায়লা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দেয় রায়ানকে, কিন্তু রায়ান নিল না। রায়ান না, ধন্যবাদ লাগবে না।
আমার খাওয়া শেষ, পেট ভরে গেছে। উঠে দাঁড়িয়ে, থ্যাংক ইউ ম্যাম, এই আপনার বক্স। রায়ান ডানে বামে না তাকিয়ে হিচকি তুলতে তুলতে সোজা রুম থেকে বেরিয়ে যায়। হঠাৎ রায়ানের কি হলো বুঝতে পারল না শায়লা, কিন্তু রায়ান ওর হাতের রান্না খেয়েছে, ওর তারিফ করেছে, এতেই ও খুশি। মেঘা শায়লার দিকে আর চোখে তাকিয়ে দেখে শায়লা মুচকি মুচকি হাসছে। মেঘা রেগে নিজের ব্যাগ নিয়ে বের হতে নিলেই ওর ব্যাগে লেগে পানির গ্লাসটা পড়ে ভেঙে যায়। শায়লা ঘাবড়ে দূরে সরে দাঁড়ায়। মেঘা সরি। গ্লাসটা ভেঙে গেল। আফসোস করে, কিন্তু ভুলটা আপনারই ছিল। ভুল জিনিস ভুল জায়গায় রাখলে তো পড়ে ভাঙবেই। আমি বুয়াকে বলছি পরিষ্কার করে দিতে, কথাটা বলেই ও বেরিয়ে গেল নিজের ক্লাসে। শায়লা মেঘার কথার কিছুই বুঝল না। মেঘার কথায় মাথা না ঘামিয়ে ও চলে গেল নিজের ক্লাসে। দুপুরে স্কুল ছুটি হয়ে গেছে। ঈশান ওর সাইকেল নিয়ে হাঁটছে, ওর পাশেই পালক হাঁটছে। চুপচাপ হাঁটছে পালক, কোনো কথাই বলছে না আর বারবার ওর ডান গালে হাত রাখছে। সকালে ক্যান্টিনে পুডিং খাওয়ার পর থেকেই ও এমন সাইলেন্ট মোডে আছে। অনেকক্ষণ ধরেই খেয়াল করছে ঈশান ওকে। ও বুঝতে পেরেছে যে বিষয়টা কি। ঈশান দাঁত ব্যথা করছে। পালক বকা খাওয়ার ভয় মাথা নাড়িয়ে না বলল, কিন্তু মুখে কিছু বলল না। ঈশান মিথ্যা বলবে না। আমি বলেছিলাম পুডিং খেও না, কিন্তু তুমি তো কথাই শোনো না। বাসায় গেলে যখন আন্টি বকা দিবে তখন ভালো হবে। রেগে পালক, সত্যি কথা, ব্যথা করছে না? এই দেখ কথা বলছি, কোনো ব্যথা নেই দাঁতে। গাল থেকে হাত সরিয়ে, প্লিজ ঈশান ভাইয়া, আম্মুকে বলবে না প্লিজ প্লিজ প্লিজ। ঈশানের হাত ধরে। ঈশান, সত্যি ব্যথা করছে না তো? পালক, একদম না। ঈশান আর কথা বাড়াল না। সামনেই ফটোশপের দোকান। ঈশান কিছু কাগজ ফটোকপি করতে দিয়েছিল সকালে, সেগুলো এখন নিয়ে যেতে হবে। ঈশান, পালক তুমি এখানে দাঁড়াও, আমি ফটোকপিগুলো নিয়ে আসি। পালক, আচ্ছা। ঈশান, কোথাও যাবে না কিন্তু? পালক, যাব না, তুমি চিন্তা করো না। ঈশান সাইকেল সাইড করে দোকানে চলে যায়। পালক, দাঁত সত্যিই ব্যথা করছে। আবার গালে হাত দিয়ে, কিন্তু ঈশান ভাইয়াকে বললে উনি আম্মুকে বলে দিবে, তারপর আম্মু কতক্ষণ বকে, আব্বুকে বলে দিবে, তারপর আব্বু আমাকে আবার ডেন্টিস্টের কাছে নিয়ে যাবে। আতকে, না না, আমি যাব না। ভয় ভয়। পালক রোডের কিনারের একটা উঁচু টিলায় বসে পড়ল। ঈশান কাগজগুলো নিয়ে দোকান থেকে বের হতেই একটা সাইকেল ওকে ধাক্কা মারে আর কাগজগুলো সব ছড়িয়ে পড়ে যায়। ঈশান ব্যথা না পেলেও কাগজগুলো পড়ে গেছে। সাইকেলে বসা ছেলেটি 2 মিনিটের জন্য সাইকেল থামিয়ে ঈশানের উদ্দেশ্যে বলে, সরি ব্রোট, ইচ্ছে করে করিনি, কিন্তু এখন হেল্প করতে পারবো, তারা আছে। কথাটা বলেই ছেলেটি ঝড়ের বেগে চলে গেল। ঈশান নিজের রাগ কন্ট্রোল করে মাটিতে পড়া কাগজগুলো তুলে নেয়। ঈশান, বেয়াদব কোথাকার, বিড়বিড় করে। ঈশান ফিরে এসে পালক বসে আছে। ঈশানকে দেখে পালক উঠে দাঁড়াতেই কিছু একটায় পা বেজে পড়ে যেতে নেয়, কিন্তু সাথে সাথে ঈশান সামলে নেয় ওকে। ঈশান পালকের পায়ের দিকে তাকিয়ে দেখে ওর জুতোর লেস খুলে গেছে, সেটাতেই বেজে ও পড়ে গিয়েছে। ঈশান পালকের সামনে হাঁটু গেড়ে বসে ওর জুতোর লেস লাগিয়ে দেয়। ঈশান এখন আর পড়বে না। দাঁড়িয়ে গিয়ে, পালক, থ্যাংক ইউ ঈশান ভাইয়া। ঈশান কিছু বলল না, শুধু হালকা হাসল। পালক বাসায় এসেই দেখে দাদি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। টিভিতে পুরনো সাদা কালো একটা ছবি দেখাচ্ছে। খুব মনোযোগ সহকারে দেখছেন ছবিটি উনি। পালক, দাদি আমি এসে পড়েছি, দাদিকে জড়িয়ে ধরে। দাদি, আমার লক্ষ্মী আপামনি, গিয়ে হাত মুখ ধুয়ে আসো যাও। পালক, আচ্ছা। ব্যাগটা সোফার উপর ফেলেই পালক ওর রুমে চলে গেল হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে।
পালক যেতেই ওর আম্মু এসে ওর ব্যাগ খুলে টিফিন বক্স বের করেন চেক করতে। বক্স পুরো খালি দিকে দেখে অবাক উনি। নৌশিন, এগুলো সব কি সত্যিই আমার মেয়ে খেয়েছে? অবাক হয়ে ধীরে ধীরে শুধরাচ্ছে তাহলে। খুশি হয়ে ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে পড়ে ও। হঠাৎ দাদির দেখা সাদা কালো ছবির কথা খেয়ালে আসলো ওর। পালক, আমি বুঝলাম না যে দাদি ওই সাদা কালো মুভি দেখে কি মজা পায়। আমার তো সাদা কালো পিক ও পছন্দ না। আর আমি এটা বুঝি না যে তাদের মেকআপ করে লাভ কি হতো, স্ক্রিনে তো বোঝাই যায় না যে মেকআপ করেছে নাকি করেনি। ধুর, আমার কি। পালক আবার ফোনে ধ্যান দিল। পালকের আম্মু খাবার টেবিল সাজিয়ে পালককে ডাকে। পালক এসেই টেবিলে রাখা খাবারগুলোর ঢাকনা খুলে খুলে দেখতে শুরু করে যে কি রান্না হয়েছে। এটা ওর অভ্যাস। এর জন্য প্রচুর বকা খায় পালক, কিন্তু তাও অভ্যাস আর বদলায় না ওর। নৌশিন এসেই পালকের হাতে চামচ দিয়ে আস্তে বাড়ি মেরে দেন, সাথে সাথে ঢাকনা রেখে দেয় পালক। পালক, আহ আম্মু, শুধু শুধু মারলে কেন? রেগে। নৌশিন, বলেছি না খাবারের উপর থেকে তুলে খায় না, এটা খারাপ অভ্যাস। পালক, আমি শুধু দেখছিলাম। নৌশিন, আমি ভালো করেই জানি তুমি কি করছিলে। এখন যাও গিয়ে ঈশানকে ডেকে আনো খেতে। পালক, ঈশান বলেছে ও আজকে খেতে আসবে না, ওর খাবার বাসায় নিয়ে দিয়ে আসতে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে পালকের কান টেনে ধরেন নৌশিন। পালক, আহো আম্মু, কি করছো আমার কান্নন চেঁচিয়ে। নৌশিন, কতবার বলেছি ঈশান তোমার বড় ওকে নাম ধরে ডাকবে না। পালক, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ঈশান ভাইয়া হয়েছে। নৌশিন কান ছেড়ে দিল। পালক রেগে ওর কান ডলতে শুরু করল। পালক, আম্মু এভাবে আমার কান টানাটানি করবে না বলে দিলাম। যদি আমার কান ছিঁড়ে যায়? কান ছাড়া মেয়েকে কে বিয়ে করবে? তারপর সারা জীবন আমাকে তোমাদের সহ্য করতে হবে কান ডলতে ডলতে। নৌশিন, বাংলাদেশে রিকশাওয়ালার অভাব নেই। একটা কান না থাকলেও তাদের চলবে। পালক, আম্মু তুমি আবারও মুখ ফুলিয়ে। নৌশিন, মুখ পড়ে ফুলিও, আগে বলো ঈশান কেন আসবে না খেতে? ও কি অসুস্থ? পালক, না। টিচার ওকে কি কাজ যেন দিয়েছে, সেটাই করছে হয়তো বসে বসে। নৌশিন, কত ভালো ছেলে, টিচারদেরও প্রিয়। প্লেটে খাবার বাড়তে বাড়তে আমারও যদি এমন একটা ছেলে থাকত। পালক, আমি বাদে দুনিয়ার সবাই তোমার কাছে ভালো। বিড়বিড় করে। নৌশিন, কিছু বললে? পালক, না তো। নৌশিন, নাও এটা দিয়ে আসো উপরে ঈশানকে। প্লেট ধরিয়ে দিয়ে পালক প্লেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পালকদের বাসার উপরের তলায় ভাড়া থাকে ঈশানেরা। ঈশানেরা এখানে শিফট হওয়ার পর থেকেও ঈশানের সব দায়িত্ব তৌহিদ নিয়েছে। ঈশানের বাবা কাজে ব্যস্ত থাকেন, তাই বাসায় ফিরতে দেরি হয়। তাই ঈশানের খেয়াল রাখার সব দায়িত্ব নিয়েছেন তৌহিদ আর নৌশিন। অনেক কম সময়ে পালকের পরিবারে নিজের এক আলাদা জায়গা করে নিয়েছে ঈশান। পালক প্লেট হাতে উপরের ফ্ল্যাটে উঠছে আর নিজে নিজেই বকবক করছে। পালক, সারাদিনই তো ঈশান ভাইয়া ঈশান বলি, তখন কেউ কানে শুনে না, কিন্তু যেই ভুলে নাম ধরে ডেকে ফেলি তখনই সবার হাত আমার কানে চলে যায়। বুঝি না আমি কেন ঈশানকে ভাইয়া বলবো, বুঝি না। ও কি আমার আসল ভাই নাকি? রেগে ঈশানের ফ্ল্যাটে এসেই এক নাগারে কলিং বেল বাজাতে শুরু করে, পালক যেন পিয়ানো বাজাচ্ছে। ঈশান যত দ্রুত সম্ভব দরজা খুলে। পালক কিছু না বলে ভেতরে ঢুকে পড়ে। ঈশান, এভাবে কেউ কলিং বেল বাজায়? আরেকটুর জন্য আমার কানের পর্দা ফেটে যায়নি। পালকের পেছনে যেতে যেতে। পালক, তোমার তো শুধু কানের পর্দা ফাটত, কিন্তু আমার তো পুরো কানই শহীদ হতে হতে বেঁচেছে। টেবিলে প্লেট রেখে পালকের কথা শুনে বুঝতে পারে ঈশান যে নিশ্চয়ই বকা খেয়ে এসেছে ও। ঈশান, আবার কি করেছ তুমি?
পালক কিচ্ছু করিনি, শুধু শুধু চেয়ারে বসে। ঈশান শুধু শুধু বকেছে আন্টি। ওর পাশে বসে পালক মুখ ফুলিয়ে। ঈশান তাহলে তো পালক অনেক রেগে আছে। পালক টনিক না, অনেক বেশি রেগে আছে পালক। ঈশান তাহলে পালকের রাগ ভাঙানোর জন্য কি করা যায় ভাবছে। ঈশান উঠে ওদের ফ্রিজ থেকে একটা কাপ আইসক্রিম বের করে এনে পালকের সামনে রাখে। আইসক্রিম দেখেই যেন পালকের সব রাগ গলে গেল আইসক্রিমের মতো। ঈশান এখন আর রেগে থাকতে পারবে না। পালক আইসক্রিম দেখলে একমাত্র এলিয়েনই রাগ করে থাকতে পারে, আমি না। পালক সময় নষ্ট না করে আইসক্রিম খেতে শুরু করে। ঈশান হেসে ওর খাবার খেতে শুরু করে। পালক কয়েক মিনিটেই পুরো আইসক্রিম শেষ করে ফেলে। কিন্তু হঠাৎ আবার দাঁতে ব্যথা শুরু হয়ে যায় ওর। কিন্তু ঈশান সামনে বসে থাকায় বলতেও পারছে না। ছোট থেকেই পালকের দাঁত অনেক সেন্সিটিভ, যার জন্য প্রতি মাসেই ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় ওর জন্য। ডাক্তার ওকে গরম, ঠান্ডা আর মিষ্টি জিনিস অনেক কম খেতে বলেছে, কিন্তু এগুলোই পালকের সবচেয়ে প্রিয়। চকলেট, মিষ্টি, আইসক্রিম এগুলো থেকে ওকে চাইলেও বিরত রাখা যায় না, আর পরিণামস্বরূপ ব্যথা সহ্য করতে হয় ওর। পালক, ঈশান ভাইয়া তুমি বসে খাবার শেষ করো, আমি যাই। উঠে দাঁড়িয়ে। ঈশান কোথাও যাচ্ছ না তুমি? আমার খাবার শেষ হলে আমার সাথে বসে হোমওয়ার্ক শেষ করবে। পালক পরে করব। ঈশান পরে না এখন। ঈশান পালকের ডান গালের দিকে খেয়াল করতেই দেখে ওর গাল অনেকটা ফোলা। সকালে অল্প ফোলা ছিল, কিন্তু এখন একটু বেশি। ঈশান গালে কি হয়েছে পালক? ঈশান গালে হাত দিতেই চেঁচিয়ে উঠে পালক। পালক, আহ ব্যথা। ঈশান দাঁত ব্যথা করছে? চিন্তিত হয়ে পালক মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঈশান দ্রুত উঠে ফ্রিজ থেকে আইস কিউব বের করে পালকের গালে ধরে। ঈশান সকাল থেকে এ ব্যথাটা, তাই না? রাগ দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম মতো, কি বলেছিলে? ব্যথা শেষ, তাই তো? এত মিথ্যা কথা বলো কেন তুমি? আন্টি শুধু শুধু বকে না, তোমায় একদম ঠিক করেন। বকার কাজ করলে বকবে না তো কি আদর করবে? ঈশান চিন্তার মাথায় যে পালককে বকছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। পালক ঈশানের কথাগুলো শুনে কেঁদে দিয়েছে। এতক্ষণ আস্তে আস্তে কাঁদলেও এখন শব্দ করে কাঁদছে ও। ঈশান হোঁচকিয়ে যায় হঠাৎ পালকের কেঁদে দেওয়ায়। ও ভাবছে হয়তো ব্যথা করছে তাই। ঈশান, বেশি ব্যথা করছে পালক? পালক, তুমিও আমাকে বকছ? এজন্যই বলিনি কাঁদতে কাঁদতে। ঈশানের এখন খেয়াল হলো যে ও বেশিই বলে ফেলেছে পালককে। ঈশান, আচ্ছা আচ্ছা সরি, আর বকবো না, কান্না অফ করো প্লিজ। পালক, তাহলে প্রমিস করো আম্মুকে বলবে না যে আমি স্কুলে মিষ্টি খেয়েছি। মিনিটেই কান্না শেষ ওর। ঈশান, আচ্ছা বলবো না আন্টিকে। কিন্তু দাঁত ব্যথা, ডাক্তারের কাছে তো যেতেই হবে। চলো। পালকের হাত ধরে নিয়ে আসলো। ডেন্টিস্টের কেবিনের বাইরে বসে আছে ঈশান আর পালক। ওদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আর কয়েকজনের পরে, তাই বসে অপেক্ষা করছে ওরা। পালককে জোর করে পাঠিয়েছেন নৌশিন ঈশানের সাথে, কারণ ওর আব্বুর ফিরতে দেরি হবে। এর মধ্যে যদি ব্যথা বেশি বেড়ে যায় তাহলে পালককে সামলানো মুশকিল হয়ে পড়বে। চেয়ারে বসে আছে পালক, ভয় পা কাঁপছে ওর। ও একা না, এখানে আশেপাশে আরও মানুষ আছে পালকের মতো। একটা ৬-৭ বছরের বাচ্চা ছেলেও আছে, কিন্তু ও কান্না করছে, থামার নামই নিচ্ছে না। বাচ্চাটার কান্না দেখে ওরও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাটা ভেতরে দমিয়ে রেখেছে পালক। ঈশান পালকের মুখের দিকে না তাকিয়েই বুঝতে পারে যে পালক কতটা ভয় পেয়ে আছে। পালকের হাত শক্ত করে ধরে আছে ও, কারণ যদি একবার পালক ছাড়া পায় ওর নাগাল আর পাবে না কেউ। সোজা হাসপাতাল থেকে পালাবে ও।
এত কিছুর মধ্যেও বাচ্চা ছেলেটাকে দেখে প্রচুর হাসি পাচ্ছে পালকের। হাস্যকর বিষয়টা হচ্ছে যে বাচ্চা ছেলেটার সামনের দুটো দাঁত নেই, তাই বুড়ো মানুষের মতো লাগছে পালকের কাছে তাকে। এই বয়সে যদিও বাচ্চাদের দাঁত পড়াটা স্বাভাবিক, পালকের নিজের সুন্দর দাঁত নিয়ে এই মুহূর্তে প্রচুর অহংকার করতে ইচ্ছে করছে। করাটাই স্বাভাবিক, কারণ পালকের দাঁত কোলগেটের অ্যাডের নায়িকাদের থেকে কম না। মনে হয় যেন টিউবলাইট লাগানো দাঁতে। শুধু সমস্যা হয় কারণ ও প্রচুর চকলেট আর আইসক্রিম খায়, সবচেয়ে বেশি তো ললিপপ। ওর আলমারিতে ৬-৭ ফ্লেভারের ললিপপের বক্স লুকানো, যেগুলোর খোঁজ শুধু ও আর ঈশান জানে। বেশি চকলেট খাওয়াতেই অনিচ্ছা সত্ত্বেও বারবার ডেন্টিস্টের দরজায় কড়া নাড়তে হয় ওর। নার্স আপনারা আসেন পালক আর ঈশানের সামনে এসে। ঈশান চলো। পালক দাঁড়িয়ে। পালক আমি যাব না, ঈশানের দাঁত টেনে ধরে। ঈশান কোনো কথা না, চুপচাপ আসো আমার সাথে। পালকের হাত টেনে জোর করে দাঁড় করালো পালক। ঈশান ভাইয়া প্লিজ। চোখ দুটো টলমল করছে আর মুখটা পুরো ছোট্ট একটা খরগোশের মতো দেখা যাচ্ছে পালকের। অবশ্যই ঈশানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে ও, কিন্তু ঈশান গলে যাওয়ার পাত্র নয়। পালককে এক প্রকার টেনে কেবিনে নিয়ে যায় ও। জোর করে বসিয়ে দেয় ডাক্তারের পাশের পেশেন্ট সিটে। পালকের পেছনে দাঁড়িয়ে আছে দুইজন নার্স, সামনে লেডি ডক্টর নুহা আর পাশেই ওর হাত ধরে বসে আছে ঈশান। এবার সবাই পুরো প্রস্তুতি নিয়ে আছে, কারণ গতবার যখন পালককে ওর আব্বু এখানে এনেছিল পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছিল পালক। কিন্তু এবার ওর চেয়ার থেকে উঠারও উপায় নেই। নিজেকে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে পালকের। ডক্টর নুহা কেমন আছো পালক? পালক এখানে আসা অবধি তো ভালোই ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না বেশিক্ষণ ভালো থাকতে পারবো। মুখ ফুলিয়ে পালকের কথা শুনে নুহা হাসলেন, তারপর পালককে বললেন, নুহা এমন কেন বলছো? আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমাকে হার্ট করব না। এখন হাঁ করো দেখি, সমস্যাটা কোথায়? পালক হাঁ করবে তো দূরে থাক, উল্টো নিজের মুখ খিচে মাথা ঘুরিয়ে ফেলল নুহা। পালক। ঈশান পালক তুমি হাঁ না করলে ডক্টর বুঝবে কি করে কি সমস্যা হয়েছে। ঈশানের জোর করাই অনেক কষ্টে হাঁ করল পালক। কিন্তু নুহাকে একটা ইঞ্জেকশন বের করতে দেখেই ভয় নড়েচড়ে উঠে ওঠ। পালক উঠে যাবে তখনই ঈশান ওর হাত ধরে বসিয়ে দেয়। ঈশান পিনোকিও এর গল্প শুনেছ পালক? পালক পিনোকিও কি? ঈশান একটা কাঠের ছেলে। পালক কাঠের ছেলে? অবাক হয়ে ঈশান হুম, কাঠের ছেলে পিনোকিও। জানো, ও যতবার মিথ্যা বলতো ওর নাক ততই লম্বা হয়ে যেত। পালক মিথ্যা বললে নাক কিভাবে লম্বা হয়? ঈশান তুমি যদি ডক্টরের কথা মতো চুপচাপ থাকো আর উনাকে উনার কাজ করতে দাও, তাহলে আমি তোমাকে ওর গল্প বলতে পারি। পালক সাথে সাথে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঈশান পালককে ছোট্ট পিনোকিও এর গল্প বলতে থাকে। পালক গল্পে এতটাই মগ্ন হয়ে যায় যে অন্য কিছুর দিকে ওর কোনো খেয়ালই যায় না। নুহার কাজ শেষ হতেই ঈশানের গল্পও শেষ হয়ে যায়। নুহা, আমার এত বছরের ক্যারিয়ারে প্রথমবার এত শান্তভাবে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করলাম। পালক কাজ শেষ? অবাক হয়ে নুহা, হ্যাঁ। পালক আমি তো টেরই পাইনি। খুশি হয়ে, আপনি আসলেই বেস্ট ডক্টর। নুহা তুমিও অনেক বাহাদুর। ঈশানের ফোনে কল আসে। ঈশান কলটা রিসিভ করে পাললকে বলে, ঈশান পালক তুমি বসো, আমি আসছি। ঈশান চলে যেতেই নুহা পাললকে বলে, নুহা তুমি অনেক লাকি পালক যে তোমার ঈশানের মতো এত কেয়ারিং একটা ভাই আছে। পালক ও আমার ভাই না, বেস্ট ফ্রেন্ড। নুহা পালকের কথায় কিছুটা বিস্মিত হয়, তোমার ভাই না? কিন্তু তুমিই তো ঈশান ভাইয়া বলেছিলে হোচকিয়ে। পালক ওটা তো আম্মুর জন্য। আম্মু বলে যে বড়দের নাম ধরে ডাকতে নেই, তাই।
নুহা ও এখন বুঝলাম হাতের গ্লাভস খুলে রেখে। পালক একটা কথা বলি আন্টি? নুহা বলো। পালক আপনি দেখতে অনেক সুন্দর আর এই সাদা এপ্রনে আপনাকে আরো সুন্দর লাগছে। নুহা তুমিও অনেক কিউট, একদম বারবির মতো। নুহা ওর ড্রয়ার থেকে একটা বারবি ডল বের করে যেটার সাদা এপ্রন পরনে ছিল। নুহা এটা তোমার জন্য। পালক ডক্টর বারবি পুতুলটা নিয়ে। থ্যাংক ইউ। নুহা হয়তো একদিন তোমাকেও আমি এই বারবির মতো সাদা এপ্রনে আমার সামনে দেখতে পারব। তখন আমিও বলবো যে সাদা এপ্রনে তোমাকে অনেক সুন্দর লাগছে। ঈশান কথা বলা শেষ হতেই কেবিনে আসে। ঈশান চলো পালক। পালক আচ্ছা। বাই আন্টি। নুহা বাই। পালক আর ঈশান কেবিন থেকে বেরিয়ে যায়। ঈশান পালক তুমি ওখানে গিয়ে একটু বসো, আমি মেডিসিনগুলো নিয়ে আসি। ঈশান চলে যায় আর পালক ঈশানের কথা মতো বসে থাকে। বসে আছে পালক, তখনই হঠাৎ ও দেখতে পারে 10-11 বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে কান্না করছে আর ওর সামনেই একটা লম্বা ছেলে দাঁড়িয়ে আছে। বুঝাই যাচ্ছে যে ছেলেটা মেয়েটাকে কাঁদাচ্ছে। ছেলেটার পেছনে টুকু দেখা যাচ্ছে শুধু। পালক মেয়েটার কান্না সহ্য করতে না পেরে উঠে ওর কাছে যায়। পালক শুধু শুধু পিচ্চিটাকে কাঁদাচ্ছ কেন? ছেলেটার পেছনে দাঁড়িয়ে হঠাৎ কারো কণ্ঠ শুনে ঘুরে দাঁড়ায় পূর্ণ। পালককে সামনে দেখে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করে বোঝার চেষ্টা করে যে ওর চেনা পরিচিত কেউ না তো। কিন্তু পরিচিত কারো সাথে মিল পেল না ও পালকের। পূর্ণ তুমি কে? পালক আমি যেই হই না কেন তোমার জেনে লাভ নেই। পিচ্চি মেয়েটাকে কাঁদাচ্ছ কেন এভাবে? রেগে। পালকের কথায় হাসি পাচ্ছে পূর্ণের। পূর্ণকে হাসতে দেখে কিছুটা অবাক হয় পালক। পালক তুমি হাসছ কেন? পূর্ণ কারণ একজন পিচ্চি আরেকজন পিচ্চিকে পিচ্চি বলছে, বিষয়টা অবশ্যই হাস্যকর। পালক পূর্ণের কথায় রেগে যায়, আমি পিচ্চি না ওকে? ক্লাস 10-এ পড়ি আমি। নাক ফুলিয়ে। পূর্ণ কি সত্যি? কিন্তু তোমার হাইট দেখে তো আমি ভাবলাম কিন্ডার গার্ডেনের হবে তুমি। পালক তোমার সাহস তো কম না। আমার হাইট নিয়ে উল্টা পাল্টা কথা বললে ভালো হবে না বলে দিলাম। তোমাদের মতো ফাজিল ছেলেদের চেনা আছে আমার। ছোট ছোট বাচ্চাদের রাস্তাঘাটে কাদাও আবার বড় গলায় কথাও বলো। 1 নাম্বার বখাটে। পূর্ণ তুমি আমাকে বখাটে বললে? চোখ ছোট ছোট করে, তুমি আমার সম্পর্কে কিছু জানো? পালক জানি না আর জানতেও চাই না। তোমাদের মতো ছেলেরাই একসময়ে কিডন্যাপার, মার্ডারার আর জঙ্গি হয়। পূর্ণ পালকের কথা শুনে কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না। 10 মিনিটের দেখায় পালক ওকে কত কিছু বানিয়ে ফেলল। পূর্ণ আমি এগুলো হলে তুমি কি? গায়ে পড়ে ঝগড়া করা লিলিপুট। পালক তুমি আবার আমার হাইট নিয়ে বললে? পূর্ণ হ্যাঁ বললাম। আবারও বলবো লিলিপুট লিলিপুট লিলিপুট। পূর্ণ আর পালকের ঝগড়ার সুযোগ নিয়ে পিচ্চি মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। পূর্ণ দাঁড়াও, রূপূর্ণ পিচ্চিটার পেছনে দৌড় দিবে তখনই পালক পূর্ণের পায়ে লাথি দেয় আর পূর্ণ সোজা ফ্লোরে পড়ে উবু হয়ে পড়েছে। ও মুখটা একটুর জন্য ফ্লোরে লাগেনি, যদি লাগতো তাহলে প্লাস্টিক সার্জারি ছাড়া উপায় হতো না। পালক আর কখনো আমার সামনে আসবে না, জঙ্গি কোথাকার। পালক রেগে চলে গেল। পূর্ণ এখনো ফ্লোরে পড়ে আছে। ও বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে ওর সাথে কি হলো। যতক্ষণে ও বুঝবে পালক চোখের আড়াল হয়ে গেছে। পূর্ণ ছোট্ট লিলিপুটের প্রতিশোধ আমি নিবি। উঠে দাঁড়িয়ে শরীর ঝাড়ছে আর বলছে। পূর্ণ ওর শরীর ঝেড়ে পিচ্চিটার পেছনে যায়। নুহার কেবিনে প্রবেশ করে পূর্ণ। মেয়েটা অর্থাৎ রুহি হচ্ছে নুহার মেয়ে আর পূর্ণ ছেলে। পূর্ণ কেবিনে ঢুকেই দেখে রুহি ওর নামে নালিশ করছে নুহাকে। রুহি আম্মু ভাইয়া আমাকে বকেছেট কাদো কাদো ভাব করে। পূর্ণ মাঠ তোমার মেয়ে মিথ্যা বলছে।
স্কুল থেকে এসেই ছাগলের মতো ভ্যা ভ্যা করছিল তোমার কাছে আসার জন্য। আমি বলেছি আগে কিছু খেয়ে নাও, তারপর আম্মুর কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু কথাই শুনেনি, আমাকে না বলে একাই চলে এসেছে। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। দৌড়ে এসেছি ওকে খুঁজতে খুঁজতে, দেখো আমার অবস্থা। হাত ছড়িয়ে শরীরের অবস্থা দেখিয়ে। নুহা ভাইয়া যা বলছে তা কি সত্যি রুহি? রুহি সরি। মাথা নিচু করে। নুহা এরপর যেন এমন আর না হয়। রুহি আম্মু আজকে রুহির কথা শেষ না হতেই নুহা বলেন, নুহা ঈশান ওকে নিয়ে যাও, এখন আমার কাজ আছে। বাসায় এসে কথা বলবো। ঠিক আছে মামনি। রুহির মাথায় হাত বুলিয়ে, রুহি আমি তোমার সাথে যাব। নুহা আমার দেরি হবে আম্মু, অনেকগুলো পেশেন্ট বাকি আছে এখনো। তুমি ভাইয়ার সাথে বাসায় গিয়ে খাবার খেয়ে নাও, যাও। পূর্ণ চলো রুহি। রুহি আচ্ছা। মন খারাপ করে। পূর্ণ রুহিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। রুহি মন খারাপ করে পূর্ণের হাত ধরে হাঁটছে। আজকে স্কুলে হসন্ত জ আকার র এ কার্ণ হসন্ত টস মিটিং ছিল, কিন্তু কাজের জন্য নুহা যেতে পারেনি সেখানে। এজন্য ক্লাস টিচার বকেছে রুহিকে, তাই কান্না করতে করতে নুহার কাছে এসেছিল রুহি। পূর্ণ রুহির সামনে হাঁটু ভাঁজ করে বসে মুখ ফুলিয়ে রেখেছে রুহি। পূর্ণ মন খারাপ? রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পূর্ণ আইসক্রিম খাবে? রুহি তুমি খাওয়াবে আমাকে আইসক্রিম? খুশি হয়ে। পূর্ণ হুম, কান মন খারাপ থাকলে মিষ্টি কিছু খেতে হয়। রুহি কেন? পূর্ণট মিষ্টি খেতে মন এমনিতেই ভালো হয়ে যায়, তাই। এখন তাড়াতাড়ি চলো, না হলে তোমার ফেভারিট ফ্লেভারের আইসক্রিম শেষ হয়ে যাবে। পূর্ণ রুহির হাত শক্ত করে ধরে হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাত প্রায় 12:30। নুহা বাসায় ফিরেই পূর্ণের রুমে গেলেন। রুম পুরো অগোছালো, একটা জিনিসও জায়গা মতো রাখা নেই। বিছানা খালি রেখে সোফার উপর ঘুমিয়ে আছে পূর্ণ। টিভি অন, আর বারান্দার দরজাও বন্ধ করেনি, আর না লাইট নিভিয়েছে। নুহা পূর্ণের হাত থেকে রিমোটটা নিয়ে টিভি অফ করে দিল। বিছানা থেকে একটা বালিশ এনে সাবধানে ওর মাথার নিচে দিয়ে দিল। তারপর লাইট নিভিয়ে দরজাটা আটকে বেরিয়ে গেলেন রুম থেকে। পূর্ণ ওর নানু বাড়িতে থাকে, অনেক কমই বাসায় আসে। কিন্তু কাজের জন্য পূর্ণকেও সময় দিতে পারছেন না নুহা। উনি জানেন পূর্ণরও মন খারাপ, কিন্তু ও মুখ ফুটে কখনো বলবে না। মনের কথা মনেই দাবিয়ে রাখবে ও। নুহা রুহির রুমে এসেই দেখেন বড় একটা টেডি বিয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে ও। ওর মাথার পাশে গিয়ে বসেন নুহা, তারপর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, নুহা রেগে আছো নিশ্চয়ই? সরি মামনি, কাজের চাপে মনেই ছিল না যে আজকে স্কুলে যেতে হবে। কিন্তু প্রমিস নেক্সট টাইম এমন হবে না। কিছু সময় রুহির পাশে বসে উঠে নিজের রুমে চলে গেলেন নুহা। পরের দিন সকালে, সকাল 6টা বাজে। বালিশ মাথায় চেপে ঘুমানোর চেষ্টা করছে পালক, কিন্তু আজ ঘুমই আসছে না ওর। আজকে ভোরের দিকে ঘুম ভেঙেছে, এরপরে কত ঘুমানোর চেষ্টা করল, অথচ ঘুমের ঘও আসছে না। বিরক্ত হয়ে উঠে বসল পালক। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা 10 বাজে। এত সকালে ওকে ঘুম থেকে উঠতে দেখে হয়তো ওর পরিবারের সবাই ভাববে যে স্বপ্ন দেখছে তারা। পালক উফ, এই ঘুমটাও বেইমানি করছে আমার সাথে। এমনিতে তো প্রতিদিন চোখ থেকে সরেই না, কিন্তু আজ শুক্রবার, অথচ আজকেই চোখ থেকে গায়েব হয়ে গেছে। বিছানা ছেড়ে উঠে পড়ে ও তারপর ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে যায়। পালকের আব্বু ভোরে জগিং করতে বের হন, তাই এখনো ফিরেননি, আর ওর আম্মু হয়তো বাগানে হাঁটছে, আর দাদিজান এখনো উঠেননি। খালি ঘরে থাকতে বিরক্ত লাগছে ওর কাছে। হঠাৎ ঈশানের কথা মনে পড়ে পালকের। ড্রয়ার থেকে ঈশানদের ফ্ল্যাটের চাবি নিয়ে দৌড়ে সোজা উপরে চলে গেল ও। চোরের মতো দরজা খুলে আলতো পায় ঈশানদের ফ্ল্যাটে ঢুকল পালক। বাসা পুরো অন্ধকার।
অন্ধকার হওয়ারই কথা, সব পর্দা লাগানো বাসার। ধীর পায়ে ঈশানের রুমে চলে গেল পালক। যা ভেবেছিল তাই, রুমের দরজা খোলা রেখেই ঘুমিয়েছে ও। আলতো পায়ে ঈশানের সামনে যায় পালক। একদম নিরীহ প্রাণীর মতো শান্তভাবে ঘুমাচ্ছে ও। এমনিতেও ঈশান শান্তই থাকে। ও রাগলেও কারো বুঝার উপায় নেই যে রেগে আছে, আর না কষ্ট পেলে কেউ বুঝতে পারে যে ও কষ্ট পেয়েছে কিছুতে। ওর এক্সপ্রেশন সবসময় নর্মাল থাকে, সহজে কোনো কথাই রিয়েক্ট করে না ও। পালক কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর এখানে আমার আজকে ঘুমই আসছে না। হঠাৎ পালকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। ড্রয়ার থেকে একটা কালো রঙের মার্কার পেন বের করে ও তারপর ফ্লোরে বসে পড়ে ঈশানের ঠিক বরাবর হয়ে। পালক, জানি তুমি এমনিতেই অনেক কিউট, কিন্তু এখন আমি তোমাকে আরো কিউট বানিয়ে দিব, দুষ্টু হেসে। পালক মার্কারটা দিয়ে দীর্ঘ ই স আকার নয় কার র নাকার ঠোঁটের উপর এঁকে দেয়, তারপর ওর গালে বিড়ালের মতো দাড়ি এঁকে দেয়, আবার ভ্রু আরো মোটা করে ড্র করে দেয়। পালক ওয়াও, কতটা কিউট লাগছে, মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে। এক কাজ করি, ছবি তুলি, কিন্তু পালকের খেয়াল হয় যে ও তো নিজের ফোন আনেনি। পরক্ষণেই টেবিলে রাখা ঈশানের ফোনের দিকে নজর যায় ওর। পালকটা, আমার ফোন নেই তো কি হয়েছে, ঈশান ভাইয়ার তো আছে। পালক ঈশানের ফোন হাতে নেয়, কিন্তু লাভ হলো না, ফোন লক করা। ছবি তুললেও সেগুলো নিজের ফোনে পাঠাবে কিভাবে? পালক, পাসওয়ার্ড কি হতে পারে? ভাবতে ভাবতে পালক ঈশানের জন্ম তারিখ টাইপ করল পাসওয়ার্ডে, কিন্তু ওটা ভুল দেখালো। এমনভাবে অনেকগুলো নাম্বার আন্দাজ করল, সবই ভুল বের হল। হঠাৎ উদ্দেশ্যহীনভাবেই ঈশানের এখানে আসার তারিখটা টাইপ করল ও, আর সাথে সাথে লক খুলে গেল। পালক অবাক। পালক, ওয়াও, আমি কত জিনিয়াস ভাব নিয়ে। সাথে সাথে সময় নষ্ট না করে ঈশানের অনেকগুলো ছবি তুলে ফেলল ও তারপর সেগুলো নিজের ফোনে সেন্ড করে দিল। পালক, আরামসে ঘুমাও ডিয়ার ঈশান ভাইয়া, কারণ ঘুম থেকে উঠেই 440 ভোল্টের শক খাবে তুমি। পালক ফোনটা ঈশানের মাথার পাশে রেখে সাবধানে রুম থেকে বেরিয়ে নিচে এসে পড়ল। বের হওয়ার আগে ঈশানের সাইকেলের চাবি নিতে ভুলল না ও। গেইটের সামনে যেতেই দেখে ওর আব্বু ফিরে এসেছে। তৌহিদ, এত সকাল সকাল কেন উঠেছ আম্মু, আজকে তো বন্ধ স্কুল। পালক, ঘুম ভেঙে গেছে তাই বাইরে হাঁটছি। তৌহিদ, ও আচ্ছা, এখন ঘরে আসো, একসাথে ব্রেকফাস্ট করব আজকে। পালক, ওকে। সকাল 8টা। ঘুম থেকে উঠেই ওয়াশরুমে চলে যায় ঈশান। ব্রাশ মুখে ঢুকিয়ে আয়নার দিকে তাকাতেই চমকে যায় ও। ভালো করে চোখ ডলে, আবারও আয়নার দিকে তাকায় ঈশান। না, ভুল দেখছে না, আসলেই এটা ওর প্রতিচ্ছবি। ঈশান নিঃসন্দেহে এটা পালকের কাজ। মুখটা ভালো করে আয়নায় আবারও দেখল ঈশান। ওর নিজের ফেস দেখে হাসি পাচ্ছে এখন। ঠোঁটের কোনো অজান্তেই হাসির রেখা ফুটে উঠল ওর। ঈশান কি অবস্থা করেছে আমার মুখটার, মুখ পরিষ্কার করতে করতে বলল। এইদিকে ফোনে ঈশানের ছবিগুলো দেখছে আর হেসে সোফায় গড়াগড়ি খাচ্ছে পালক। পালক, সকাল সকাল ঘুম থেকে উঠার এই একটাই লাভ হলো আমার। এই ছবিগুলো কখনো ডিলিট করব না, যখন আমরা ভার্সিটিতে যাব আর ঈশান ভাইয়া গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করবে, এগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করব। হেসে হঠাৎ দরজার দিকে ওর চোখ যেতেই দেখে ঈশান আসছে। দ্রুত সোফার পেছনে লুকিয়ে পড়ল পালক। নৌশিন টেবিল গোছাচ্ছিল, ঈশান গিয়ে টেবিলে ওর জায়গায় বসে। ঈশান, গুড মর্নিং আন্টি, সরি আজকে দেরি হয়ে গেছে। নৌশিন, সমস্যা নেই ঈশান বাবা, আজকে শুক্রবার, তাড়াতাড়ি উঠে কি করবে? এই নাও ব্রেকফাস্ট, ঈশানের প্লেটে খাবার বেড়ে দিয়ে। ঈশান আশেপাশে চোখ বুলিয়ে পালককে খুঁজছে, কিন্তু পালক তো সোফার পেছনে লুকিয়ে। ঈশান, আন্টি, পালক উঠেনি এখনো? নৌশিন, ওই বাদরটা তো আজকে সকাল সকাল উঠে গেছে। আল্লাহ জানেন আজকে সূর্য কোনো দিকে উঠেছে।
সকাল সকাল উঠে পুরো বাসা মাথায় তুলে রেখেছে। একটু পর পর আম্মু আমার জামা পাচ্ছি না, জুতা পাচ্ছি না, জুস বানিয়ে দাও, প্যানকেক বানিয়ে দাও, আর ঘরের অবস্থা তো দেখতেই পারছ। কোকের বোতল আর চিপসের প্যাকেট দিয়ে কি করেছে। বাদরের মতো পুরো বাড়ি এখান থেকে ওখানে ওখান থেকে এখানে করছে। এর থেকে ভালো তো ও 12টা পর্যন্ত ঘুমাতো, একটু শান্তিতে কাজগুলো শেষ করতে পারতাম। 2 ঘন্টায় আমাকে এত জ্বালিয়েছে, সারাদিন তো এখনো পড়ে আছে। ঈশান হাসছে নৌসিনের কথা শুনে। আর এইদিকে পালকত পুরো রেগে ফায়ার। ওর পেছনে ওরই আম্মু ওর নামে কত কিছু বলছে। পালক, কেমন আম্মু দিয়েছ আমাকে তুমি, আল্লাহ নিজের মেয়েকে বানরের সাথে তুলনা করে। না না, তুলনা করে না, সোজা বানরই বলে। আহত কণ্ঠে, আমার নামে বদনাম বলছো তুমি, তাই না? আব্বুকে যদি বিচার না দেই আমার নামও পালক না হোক। কিন্তু এখন এখান থেকে পালাতে হবে, না হলে ঈশান নামক বম্ব আমার মাথায় ফুটবে। পালক লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাইরে ঈশানের সাইকেল দাঁড় করানো, আর ওর কাছে অবশ্যই ঈশানের সাইকেলের তালার চাবিটা আছে। সাইকেল চালাতে পারে না পালক। একটু আধটু চালিয়ে এগুলেই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়, কিন্তু তাও হার মানে না। বারণ করা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ঈশানের সাইকেল নিয়ে বের হবেই ও। হাত দিয়ে সাইকেল টেনে হাঁটছে ও। উদ্দেশ্যে ক্যাফেতে যাবে, ওখান থেকে পেস্ট্রি কিনবে। বাসার ফ্রিজ লক করে রেখেছে নৌসিন, কারণ কয়েকদিন মিষ্টি কিছু খেতে পারবে না ও। পালকের রুমে যে লুকানো চকলেটগুলো ছিল সেগুলোও ঈশান নিয়ে নিয়েছে। পেস্ট্রি শপে এসে 2টা পেস্ট্রি কিনে নিল পালক। ওর জন্য পাইনঅ্যাপেল ফ্লেভার আর ঈশানের জন্য ফ্রুট পেস্ট্রি। শপ থেকে বেরিয়ে আসতেই ও পূর্ণকে দেখতে পারে। পালক, এটা তো কাল। জিরাফটা। ও এখানে কি করছে? লুকিয়ে পড়ে ও। পূর্ণ ওর সাইকেল সাইডে রেখে একটা শপে যায় কিছু কিনতে। এই সুযোগে পালক পূর্ণের সাইকেলের কাছে গিয়ে বসে পড়ে, তারপর সাইকেলের হাওয়া বের করে দেয়, সাথে সাথে ঠাস করে একটা শব্দ হয় পাঞ্চার হওয়ার। পূর্ণর সাথে সাথে পেছনে ফিরে পালককে দেখতে পায়। পূর্ণ দেখে ফেলার সাথে সাথে ও দাঁড়িয়ে যায়। পূর্ণ চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। পূর্ণ, এই তুমি আমার সাইকেলটাকে কি করলে? পূর্ণ দৌড়ে আসে পালককে ধরার জন্য, কিন্তু পালককে আর পায় কে? ও দৌড়ে ওর সাইকেলে উঠে যায়, কিন্তু সাইকেল ব্যালেন্স করতে না পারায় কিছু দূর যেতেই পড়ে যায় ও। পালকের পায়ের উপর সাইকেল পড়েছে, তাই ব্যথাও পেয়েছে কিছুটা। পালক, আমার পা কাদো কাদো ভাবে। পূর্ণ কোমরে হাত গুজে পালকের সামনে এসে দাঁড়ায়। পালক অসহায় মুখ করে তাকায় পূর্ণের দিকে। পূর্ণ রাগ করবে দূরের কথা, ওর হাসি আসছে পালকের কাজে। পালককে একদম নিজের মতো লাগছে ওর কাছে। কারো উপর রেগে গেলে ও এমন উদ্ভট কাণ্ড করে বসে। সাইকেলটা তুলে পূর্ণ নিজের হাত বাড়িয়ে দেয় পালকের দিকে। পালক ভেবেছিল পূর্ণ ওকে বকবে, কিন্তু ও তো পালকের সাহায্য করছে। পালক পূর্ণের হাত ধরে উঠে দাঁড়াল। জামা কাপড় ঝেড়ে মাথা নিচু করে আছে ও। পূর্ণ, বেশি ব্যথা পেয়েছ? পালক মাথা নাড়িয়ে না করল। পূর্ণ, ভালো তাহলে বলো, আমার বেচারা সাইকেলটা কি ক্ষতি করেছিল তোমার? কেন ওর হাওয়া বের করলে? কালকের প্রতিশোধ নেওয়ার জন্য? পালক না মানে কি বলবে বুঝতে পারছে না। পূর্ণ ভুল করলে সেটা স্বীকার করার সাহস থাকা উচিত। পালক কেট বলেছে আমার সাহস নেই? কালকে তুমি আমাকে ইনসাল্ট করেছি, তার রিভেঞ্জ নিয়েছি আমি। রেগে পূর্ণ, তাহলে তো রিভেঞ্জ আমারও নেওয়া উচিত। কালকে তুমিও তো আমাকে লাথি মেরে ফেলে দিয়েছ। পালক পূর্ণের কথায় চিন্তায় পড়ে যায়, ভয় ভয় বলে ওঠ, তাহলে কি এখন তুমিও আমাকে লাথি দিয়ে ফেলে দিবে? পূর্ণ, না।
কিন্তু একটা কাজ করা যায়। ভুল তোমার আর আমার দুজনেরই ছিল। আর আমার আম্মু বলে যে ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা পেতে হয় না। তো তুমিও আমাকে সরি বলো আর আমিও তোমাকে বলবো। হিসাব বরাবর। পালক আগে তুমি বলো। পূর্ণ ওকে সরি। পালক সরি টু। পূর্ণ তো এখন আমরা ফ্রেন্ডস হতে পারি? আমি পূর্ণ। হাত বাড়িয়ে দিয়ে। পালক আমি পালক। হাত মিলিয়ে। ঈশান বাসার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে পালকের। তখনই ও দেখতে পারে পালক আসছে, কিন্তু ও একা না, ওর সাথে অন্য একজনও আসছে। পূর্ণ আমার বাসা ওই দিক দিয়ে। পালক আমার বাসা উইয়ে সামনেরটা। পূর্ণট তাহলে আমি যাই, সাবধানে যেও। পালক দাঁড়াও। পালক পেস্ট্রি বক্স থেকে একটা প্যাকেট বের করে পূর্ণকে দিয়ে দেয়। পূর্ণ এটা কেন? পালক থ্যাংক ইউ, ট্রিট আমার তরফ থেকে। তুমি আমার হেল্প করেছ তাই। পূর্ণ থ্যাংক ইউ। পালক বাই। পূর্ণ বাই, আবার দেখা হবে। পূর্ণ ওদের বাসার দিকে চলে যায় আর পালক ওদের বাসায় চলে আসে। বাসায় আসতেই গেইটের সামনে ঈশানকে দেখতে পায় ও। ঈশান কোথায় গিয়েছিলে সকাল সকাল? পালক পেস্ট্রি আনতে। ঈশান ওই আর ছেলেটা কে ছিল? পালক আমার নতুন ফ্রেন্ড। ওর নাম পূর্ণ। ঈশান কখনো দেখিনি ওকে এখানে, তাই জিজ্ঞেস করলাম। পালক ও এখানে থাকে না, ওর নানুর বাড়িতে থাকে। কিছু দিনের জন্য এসেছে। ঈশান আচ্ছা। পালক এই নাও তোমার সাইকেল, আমি আর কখনো একে নিয়ে বের হব না ঈশানকে ধরিয়ে দিয়ে। পালক আমি ঘরে গেলাম। পালক চলে যেতে নিলেই ঈশান ওকে জিজ্ঞেস করে, ঈশান আমার পেস্ট্রি? পালক আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম, তাই ওটা আমি পূর্ণকে দিয়ে দিয়েছি। সরি। ঈশান সমস্যা নেই, তুমি বাসায় যাও, আমি সাইকেলটা রেখে আসছি। পালক আচ্ছা। পালক চলে যেতেই ঈশান সাইকেলটা রেখে দিল জায়গা মতো। কিন্তু ওর মন খারাপ হয়ে আছে, কারণ পালক কখনো ওর কথা ভুলে না, কিন্তু আজ অচেনা একজন ওকে পালকের মন থেকে কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দিয়েছে। ছাদে মলিন মুখ নিয়ে বসে আছে ঈশান। সামনে একটা কবুতর ঘোরাঘুরি করছে আর ঈশান যে গমগুলো দিচ্ছে সেগুলো ঠোকরে খাচ্ছে। ছাদের কর্নারে ছোট্ট একটা খাঁচা বানিয়েছে ঈশান আর পালক, সেখানে কবুতরটাকে রাখে ওরা। কয়েকদিন আগে একটা কবুতর এসে পড়েছিল পালকদের ছাদে। কবুতরটার পায়ে ব্যথা পেয়েছিল, সেটাকেই পেয়ে সুস্থ করেছে ঈশান আর পালক। ওটার জন্য থাকার ব্যবস্থাও করেছে। এখনও ঠিকমতো সুস্থ হয়নি কবুরটি, তাই উঠতেও পারে না। পালকের খুব খারাপ লেগেছিল কবুরটি দেখে, তাই ও ঈশানের থেকে প্রমিস নিয়েছে এটাকে যেন ও সুস্থ করে তোলে। তাই ঈশান নিজের সর্বোচ্চ চেষ্টা করছে যেন এটাকে সুস্থ করে তুলতে পারে। পালকের করা প্রত্যেকটা আবদার পূরণ করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করে ঈশান। পালকের প্রতিটা ইচ্ছে যেন ওর নিজের। পালকের ঠোঁটের হাসির জন্য সব করতে রাজি ও। সেটা লুকিয়ে পালকের হোমওয়ার্ক করে দেওয়া হোক অথবা ওর করা ভুলের জন্য নিজে শাস্তি পাওয়া হোক। পালককে ঘিরেই যেন ওর সব খুশি, সব ইচ্ছে। পালক হাতে পেস্ট্রিটা নিয়ে ছাদে চলে আসে। যা ভেবেছিল তাই। ঈশান ছাদেই বসে আছে। পুরো বাড়ি খুঁজেও পাচ্ছিল না ঈশানকে, তখনই ওর খেয়াল হলো কোথাও যখন নেই অবশ্যই ছাদে হবে। পালক এসে ঈশানের পাশে বসে। ঈশান বুঝতে পেরে ঠোঁটে হাসি টেনে পালকের দিকে ফিরে। পালক আমি কখন থেকে তোমাকে খুঁজছি আর তুমি এখানে বসে কবুতরকে খাওয়াচ্ছ। ঈশান আমাকে কেন খুঁজছিলে? পালক পেস্ট্রি খাওয়ার জন্য। তোমাকে রেখে কখনো একা খেয়েছি আমি? ঈশান কিন্তু তুমিই তো আমারটা অন্য একজনকে দিয়ে দিয়েছ। ভুলে গেছ? পালক তো কি হয়েছে? আমারটা আছে না, আমরা এটাকেই শেয়ার করে নিব।
কিন্তু ঈশান কিছু বলবে তার আগেই পালক পেস্ট্রি ভরা চামচ ঈশানের মুখে পুরে দেয়। পালক টেস্টি না? ঈশান হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পালকও হেসে খেতে শুরু করল। পালক, আমি পূর্ণকে থ্যাংক ইউ ট্রিট হিসেবে পেস্ট্রিটা দিয়েছিলাম কারণ ও আমাকে হেল্প করেছিল। আর তুমিই তো বলো যে কেউ আমাদের হেল্প করলে তাকে থ্যাংক ইউ ট্রিট দিতে। তাছাড়া ও আজকেই চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে কে জানে। পালকের শেষ কথাটা শুনে অবাক প্লাস খুশি হয়ে তাকায় ঈশান ওর দিকে। চলে যাচ্ছে মানে? পালক, হ্যাঁ চলে যাবে আজকেই। ওরও তো স্কুল আছে তাই চলে যাবে। খাওয়ায় মনোযোগ দিয়ে। ঈশান ওহ মনে মনে খুশি হয়ে, তুমি তো সব খেয়ে ফেলছ, আমাকেও দাও। পালকের হাত থেকে পেস্ট্রি টেনে নিয়ে খাওয়া শুরু করল। পালক অবাক ঈশানের কাজে। এতক্ষণ মন খারাপ করে বসেছিল আর এখন হঠাৎ খুশি হয়ে গেল। এমন কি বলে ফেলল পালক? পালক, আমাকেও দাও একটু। ঈশানের হাত থেকে নেওয়ার চেষ্টা করে। দুজনেই প্লেটটা নিয়ে টানাটানি শুরু করেছে। কবুতরটাও খাওয়া রেখে ওদের দিকে তাকিয়ে শব্দ করতে শুরু করে। পালক শব্দ শুনতাই ওটার দিকে তাকায়। পালক, দেখ ঈশান ভাইয়া, তুমি আমার সব পেস্ট্রি খেয়ে ফেলেছ তাই তোমাকে বকছে। ঈশান, তুমি সত্যিই কি আমাকে বকছ? কবুতরটাকে হাতে তুলে, তাড়াতাড়ি সরি বলো আমাকে, না হলে আমি তোমার চিকিৎসা করব না। পালক ঈশানের কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে। পালক পাখি কি কথা বলতে পারে যে তোমাকে সরি বলবে? ঈশান, কথা বলতে না পারলে তুমি বুঝলে কিভাবে যে ও আমাকে বকছে? ভ্রু নাচিয়ে ঈশানের পাল্টা প্রশ্নে থতমত খেয়ে যায় পালক। ও যতই বকবক করুক না কেন ঈশানের থেকে তর্কে ও কখনো জিততে পারে না। পালক, উফ, তুমি এমন কেন? কথায় হারানো যায় না তোমাকে। ঈশান, আমার একটা প্রতিবেশী আছে নাম পালক, তার কাছ থেকে শিখেছি। ঈশানের কথা শুনে হেসে দেয় পালক, সাথে ঈশানও। রাতে খাওয়া দাওয়া শেষ করেছে সবাই। নৌসিন খাবার টেবিল গুছিয়ে পরিষ্কার করছে, পালক বসে টিভিতে কার্টুন দেখছে। ঈশান খাওয়া শেষ হতেই চলে গেছে উপরে। নৌসিন রান্না ঘরে গিয়েই পালককে ডাকে। নৌসিন, পালক এখানে আসো তো। পালক, আসছি। পালক রান্না ঘরে যেতেই নৌসিন ময়লার ঝুড়ি পালকের সামনে রেখে বলে, নৌসিন, ময়লাগুলো বাইরের ডাস্টবিনে ফেলে আসো। সারারাত ঘরে থাকলে গন্ধ বের হবে। নৌসিন কথায় কপাল কুঁচকে আসে, পালকের যেন কত বড় কাজটা করতে দিয়েছে ওকে। ময়লার ঝুড়ি দেখতেই নাক ছিটকে বলে ও, পালক, আমাকে বলছো তুমি ময়লা ফেলতে? নিজের দিকে আঙুল তুলে। নৌসিন, হ্যাঁ তোমাকেই বলছি। কেন, তুমি ছাড়া অন্য কেউ আছে এখানে? পালক, আমি পারব না। ছি, কি গন্ধ আসছে। নাক চেপে ধরে। নৌসিন, একদম ড্রামা করবে না, কোনো গন্ধ নেই এগুলোতে। সবজি কাটাগুলো শুধু এখানে। পালক, আমার হাতে গন্ধ লাগবে, আমি যাব নাই। ও দূরে সরে দাঁড়ায় ও। নৌসিন টেবিল থেকে একটা খুন্তি হাতে নেয়, তারপর পালককে দেখিয়ে বলে, নৌসিন, যাবে নাকি আমি এখনই তোমাকে পিটানো শুরু করব? তেরে এসে। পালক, না না যাচ্ছি। ভয় ঝুড়ি তুলেই দৌড় দেয় ও। পালক চলে যেতেই মুচকি হেসে খুন্তি রেখে দেন নৌসিন। নৌসিন, তোমাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় জানা আছে আমার। হেসে নিজের কাজে মনোযোগ দেন আবার। এইদিকে পালক ঝুড়ি নিয়ে বাইরে যাচ্ছে আর নিজে নিজে বকবক করছে। পালক মাঝে মধ্যে মনে হয় আমাকে অনাথ আশ্রম থেকে এনেছে, আর না হয় রাস্তায় কুড়িয়ে পেয়েছে, তাই তো আমার উপর এমন অত্যাচার করা হয়। ইমোশনাল হয়ে, না না, যদি এমন হতো আমার আব্বু আর দাদি কি আমাকে আদর করত? হয়তো আম্মু আমার সৎ মা। হ্যাঁ, এমনটাই হবে। আহত কণ্ঠে, আমার জীবনটা সিন্ড্রেলার মতো হয়ে গেল। আমাকে দিয়ে ময়লা ফেলানো হচ্ছে।
আজকে ময়লা ফেলতে বলছে, কালকে বলবে ঘর মুছতে, পরশু বলবে থালা বাসন কাপড় চোপড় ধুতে। আল্লাহ, আমার এখন কি হবে? কাঁদো কাঁদো ভাবে, সিন্ড্রেলার মতো কাজের মেয়ে হয়ে যাব আমি। কিন্তু আমি সিন্ড্রেলা হয়ে গেলে আমার জন্যেও একটা পরী আসবে, তারপর পরীটা আমাকে সুন্দর ড্রেস আর জুতো দিবে, তারপর আমি আমার প্রিন্সের পার্টিতে বল ডান্স করতে যাব, ওয়াও খুশি হয়ে। থাক, প্রিন্সের জন্য আমি সিন্ড্রেলা হতে রাজি আছি, আর সিন্ড্রেলা হওয়ার জন্য এই ময়লা ফেলতেও রাজি। নাক কুচকে কয়েক মিনিটে কত কিছু ভেবে ফেলেছে পালক। বেচারি নৌশিন একটা কাজ বলেছিল করতে, আর সেটাতেই উনাকে সৎ মা বানিয়ে ফেলল পালক। ভাবতে ভাবতেই বাইরে এসে পড়ে ও। ঝুড়ি থেকে ময়লাগুলো বাইরের ঝুড়িতে ফেলল ও। পালক এখনো ওর কল্পনার রাজ্যে ঘুরছে। হঠাৎ একটা শব্দ পেয়ে ভয় লাফ দিয়ে উঠে ও। পালককে ভয় পেয়ে ঝুড়ির পেছনে থেকে বিড়ালের মেও মেও শব্দ আসছে। পালক ভয় ভয় এগিয়ে যেতেই দেখে ছোট্ট একটা বিড়াল ছানা বসে আছে। হয়তো ছানাটার খিদে পেয়েছে তাই কাঁদছে। পালক কত কিউট! পালক এগিয়ে গিয়ে ছানাটাকে ধরবে, তার আগেই ঈশান দ্রুত এসে ওর হাত ধরে ফেলে। পালক অবাক হয়ে তাকায় ঈশানের দিকে। ঈশান, বিড়ালটার শরীরে নোংরা লেগে আছে, ধরলে ভাইরাস ছড়াতে পারে তোমার শরীরে। আর তাছাড়া এটা যদি তোমাকে নখ দিয়ে আঁচড় কাটে তখন কি হবে? শরীরে ইনফেকশন হয়ে যাবে তো। পালক, আরে ঈশান ভাইয়া, তুমি এখনো ডাক্তার হওনি, তাও এখন থেকে ডাক্তারগিরি শুরু করে দিয়েছ? খেয়াল করে দেখো, এটা তো ছোট্ট একটা বাবু বিড়াল, এটা আমার ক্ষতি করবে না। আর বেচারা দেখ কত মাসুম ফেস করে মেও মেও করছে, মনে হচ্ছে আমাকেই ডাকছে। ঈশান, ও মেও মেও করে তোমাকে না, ওর মাকে ডাকছে। এখন এটা বলো না যে তুমি ওর মারই চোখে। ঈশানের কথায় চুপ করে যায় পালক। এখন শুধু বিড়ালের মা বানিয়েছে, যদি আরেকটু বাড়তি কথা বলে ও তাহলে হয়তো বিড়ালের নানি বানিয়ে ফেলবে ঈশান ওকে। এতটুকু বয়সে নানি হয়ে যাবে ও, এটা কি হয়? এর থেকে ভালো চুপ করে যাওয়া। পালককে চুপ হয়ে যেতে দেখে ঈশান চাপা হাসি দিল। তারপর নিজেই ছানাটাকে তুলে নিল। ঈশান, তোমার বদলে আমি কোলে নিলাম, ওকে চলবে? পালক, তোমার শরীরে ইনফেকশন হবে না? ঈশান, তুমি সুস্থ থাকলে মনে করবে আমিও সুস্থ। পালক হাসল, তারপর বলল, পালক কত কিউট বাবু বিড়াল, আমি এটাকে রাখবো নিজের কাছে। ঈশান, আচ্ছা। পালক, সত্যি? তাহলে আমি একটু টাচ করি এটাকে। পালক ধরতে নিলেই সরিয়ে নেয় ঈশান। ঈশান, না, এখন না। আমি এটাকে আমার বাসায় নিয়ে গোসল করিয়ে পরিষ্কার করে খাওয়াবো। তারপর কালকে পাশের পশু হাসপাতাল থেকে ইনজেকশন দিয়ে আনবো, এর পরেই তুমি একে টাচ করতে পারবে। শুধু টাচ না, সারাদিন কোলে করেও ঘুরো, সমস্যা হবে না। পালক ওকে খুশি হয়ে। ঈশান, তাহলে এখন বাসায় যাও, আমিও এটাকে উপরে নিয়ে যাই। পালক হুম মাথা নাড়িয়ে পালক আর বাসায় চলে গেল। পরের দিন সকালে ঈশান কথা অনুযায়ী বিড়াল বাচ্চাটাকে ভ্যাকসিন দিয়ে পালককে এনে দেয়। পালক আর ঈশান মিলে বিড়াল বাচ্চাটার নাম রাখে কিটি। দেখতে দেখতে ওদের এসএসসি পরীক্ষা সামনে চলে আসে। ঈশান নিজের পড়ার পাশাপাশি পালককেও অনেক গাইড করেছে। ওর জন্যেই পালক কিছুটা ভালো রেজাল্ট করতে পেরেছে। ঈশান প্রতিবারের মতোই ভালো রেজাল্ট করেছে। হাইয়েস্ট মার্ক পেয়েছে ও সিলেট বিভাগে। স্কুলের টিচার সহ সবাই গর্বিত ওকে নিয়ে, কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে পালক। পালকের নিজের রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ও শুধু ঈশানের জন্য প্রে করছিল যেন ঈশান আরও ভালো রেজাল্ট করে। আর সেটাই হয়েছে। পূর্ণর নাম ধোঁয়াশা হয়ে গেছে এখন পালকের কাছে। যেন ভুলেই গেছে ও এই নামটা, কারণ সেদিনের পর পূর্ণর সাথে আর কোনো ফোনে নাসিম আছে, আর কোনো ধরনের কন্ট্যাক্ট। ওর আব্বু বলেছে কলেজে ওঠার পরেই সব ধরনের ফেসিলিটি পাবে ও। ঈশান আর পালক ওদের স্কুলের কলেজ ভবনেই অ্যাডমিশন নিয়েছে।
কারণ সিলেটের সবচেয়ে বড় প্রাইভেট স্কুল আর কলেজ এটাই। ঈশানের জন্য এখানে অ্যাডমিশন নেওয়া সহজ হলেও পালকের রেজাল্টের কারণে একটু কঠিন হয়েছে পালকের জন্য অ্যাডমিশন নেওয়া। কিন্তু প্রাইভেট কলেজ হওয়ায় ওর আব্বু ম্যানেজ করে নিয়েছে। সাদা কলেজ ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে পালক। আজকে কলেজের প্রথম দিন, অবশ্যই আগের সময়গুলো থেকে ভিন্নভাবে তৈরি হতে হবে, না হলে সবাই বুঝবে কি করে যে পালক এখন বড় হয়েছে, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করেছে ও। সাদা কলেজ ড্রেসের সাথে ম্যাচিং করে সিলভারের ঘড়ি পরেছে পালক ডান হাতে। পালকের ঘড়ি অনেক পছন্দ আর সেটা ও ডান হাতে পরতে পছন্দ করে। ইউটিউব দেখে চুল বাঁধছে আজকে পালক। সামনের চুলগুলো পাফ করে উঁচু করে পানিটেল করেছে ও। পানিটেলের দুপাশে দুটো সাদা পাথরের ক্লিপ। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিকও লাগিয়েছে। স্কুলে তো লিপস্টিক লাগানোর পারমিশনই ছিল না, কিন্তু এখন তো ও কলেজে, আর কলেজ লাইফ মানে ফ্রিডম। যা খুশি করো, কোনো বাধা নেই। রেডি হয়ে আয়নায় আবারও নিজেকে ঘুরে ঘুরে দেখতে শুরু করে পালক। পালক, ওয়াও, কলেজ ড্রেসে আমাকে কত সুন্দর দেখাচ্ছে, আর এই হেয়ার স্টাইলটা তো একদম মাইন্ড ব্লোয়িং। এখন থেকে সবসময় আমি এভাবেই চুল বেঁধে যাব কলেজে। পালক আয়নায় নিজেকে ফ্লাইং কিস দিয়ে নিচে চলে গেল। বাড়ির সবাই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছিল। পালককে নিচে আসতে দেখে সবাই ওর দিকে তাকায়। ওকে দেখেই খাওয়া থামিয়ে ফ্রিকড হয়ে যায় সবাই। পালক, আব্বু আম্মু দাদি, দেখ কেমন লাগছে আমাকে, ঘুরে ঘুরে দেখিয়ে একদম রাজকন্যার মতো, তাই না? খুশি হয়ে। নৌশিন, কলেজের জন্য রেডি হয়েছ? অবাক হয়ে। পালক, হ্যাঁ। চুলটা বাঁধা সুন্দর হয়েছে না? ইউটিউব দেখে শিখেছি, একদম ঝাঁকানাকা, তাই না? তৌহিদ, হুম, সুপার ডুপার ঝাঁকানাকা। কথা বন্ধ হয়ে গেছে। নৌশিন তোমাকে কলেজে ঢুকতে দিবে কিনা এখন সে চিন্তা হচ্ছে আমার মনে মনে। পালক, কি ভাবছো আম্মু? নৌশিন, কিছু না। ভাবনা থেকে বেরিয়ে, আম্মু তুমি চুলগুলো বেনি করে যাও, বেশি সুন্দর লাগবে। পালক, একদম না। বেনি তো স্কুলের বাচ্চারা করে, কিন্তু এখন তো আমি কলেজে উঠেছি, কলেজের স্টুডেন্ট হয়ে বাচ্চাদের হেয়ার স্টাইল করলে সবাই বুঝবে কি করে যে আমি কলেজে পড়ি। তাছাড়া স্কুলে তো বেনি ছাড়া ঢুকতেই দিত না ওই হিটলার দারোয়ান আঙ্কেল, কিন্তু এখন তো আমি কলেজে, এখন আটকে দেখাক। কনফিডেন্ট হয়ে আমি যাই, ঈশান ভাইয়া রেডি হয়ে চলে আসবেন এখনই। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যায় পালক। নৌশিন, স্কুল থেকে কমপ্লেইন আসলে এবার আমি যাব না, তোমার মেয়ে তুমি যাবে। নৌশিনের কথা শুনে খাওয়া বন্ধ করে ফেলেন তৌহিদ। তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে দাঁড়ান। তৌহিদ, আমি তো ভুলেই গিয়েছিলাম মিটিংয়ের কথা। আমি অফিসে যাচ্ছি আর মিটিং হবে, তাই ফোনও বন্ধ করে ফেলতে হবে, কিছু হলে তুমিই সামলিও। আমি গেলাম। নৌশিন, এটা কিন্তু ঠিক না। রেগে তৌহিদ কথা না বাড়িয়ে দ্রুত পায়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। ঈশান উপর থেকে নামছে, হাতে টাই আর কাঁধে ব্যাগ ওর। নিচে আসতেই পালককে সাইকেলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখল ও। পালক পেছনে ফিরতেই থেমে যায় ঈশান। আজকে একদম অন্যরকম লাগছে পালককে। পালক, গুড মর্নিং ঈশান ভাইয়া, মিষ্টি হেসে। ঈশান গুড মর্নিং সিঁড়ি থেকে নেমে পালকের সামনে দাঁড়িয়ে। তোমাকে আজকে অন্যরকম লাগছে। পালক, লাগারই কথা। নিউ হেয়ার স্টাইল করেছি স্পেশালি কলেজে যাওয়ার জন্য। সুন্দর হয়েছে না? ঈশান, তুমি এভাবে কলেজে যাবে? অবাক হয়ে। পালক, অবশ্যই। ঈশান, কিন্তু স্কুলের রুলস, মেয়েরা শুধু বেনি করবে, অন্য কোনো হেয়ার স্টাইল করলে পানিশমেন্ট আছে। আর প্রিন্সিপাল স্যার কতটা স্ট্রিক্ট তা তো তুমি জানো। পালক, আরে ঈশান ভাইয়া, তুমি কত বোকা। ওসব রুলস তো স্কুলের বাচ্চাদের জন্য, আমি তো এখন কলেজে, আর কলেজে কি এমন কোনো রুলস হয় নাকি? ঈশান, তুমি সিউর তুমি এভাবে যাবে?
পালক 200%। 3 আঙ্গুল দেখিয়ে। ঈশান 2 আঙ্গুল হবে। পালক উপস আঙুল ঠিক করে নিল। চলো এবার ঈশানের হাত ধরে। ঈশান একটু অপেক্ষা করো, আমি টাইটা আন্টিকে দিয়ে বাঁধিয়ে আনি। পালক তুমি টাই বাঁধতে পারো না? ঈশান না। পালক এতটুকুর জন্য আম্মুকে ডিস্টার্ব করার প্রয়োজন নেই, আমি বেঁধে দেই দাও। ঈশান তুমি টাই বাঁধতে পারো? পালক অবশ্যই পারি। ঈশানের হাত থেকে টাইটা নিয়ে নিল পালক, কিন্তু ওকে টাই পরাতে গিয়েও পরাতে পারছে না ও নিজের হাইটের জন্য। পালক মাত্র 5 ফুট আর ঈশান 5 ফুট 10 নাগাল পাবেই বা কি করে। পালক ওর পা উঁচু করে লাফিয়ে লাফিয়ে টাই বাঁধার চেষ্টা করে কিন্তু অসফল হয়। ঈশান তুমি পারবে না, আমি আন্টিকে দিয়েই বাঁধিয়ে আনি দাও। পালক একদম না। জেদ করে, এই টাইটা আমাকে চ্যালেঞ্জ করেছে, এখন তো একে আমিই বাঁধব। পালক ওর আশেপাশে তাকিয়ে উঁচু কিছু খুঁজে দাঁড়ানোর জন্য, কিন্তু কিছুই নেই দাঁড়ানোর মতো। পালক কিছু একটা ভেবে দৌড়ে বাসার ভিতর চলে গেল আর হাতে করে একটা টুল নিয়ে ফিরল। টুলটা ঈশানের সামনে রেখে ওর বরাবর দাঁড়ায় ও। পালক এবার বলো আমি পারবো না, চোখ ছোট ছোট করে। ঈশান হ্যাঁ হ্যাঁ মানলাম, পালক সুপার গার্ল, সব করতে পারে ও। হেসে। পালক গুড। এখন চুপচাপ দাঁড়াও, আমাকে টাই বাঁধতে দাও। পালক মনোযোগ সহকারে টাই বাঁধতে ঈশানের। হঠাৎ পালকের এত কাছে আসায় অদ্ভুত লাগছে ঈশানের। হৃদস্পন্দন ও দ্রুত উঠা নামা করছে, এর আগে এমন অনুভূতি কখনো হয়নি ওর। এই ঠান্ডা আবহাওয়াতেও প্রচুরভাবে ঘামতে শুরু করেছে ও। ঈশান বুঝতে পারছে না কেন এমন লাগছে ওর কাছে। ঈশানের গাল গোলাপি বর্ণ ধারণ করছে। টাইটা বাঁধা শেষ হতেই টুল থেকে নেমে যায় পালক। পালক হয়ে গেছে। কত সুন্দর করে বেঁধেছি আমি, একদম পারফেক্ট। ঈশান হুম। ঘাম মুছে টাই সোজা করল ও। হঠাৎ পালক খেয়াল করল যে ঈশানের গাল লাল হয়ে আছে। পালক ঈশানের গাল টেনে বলতে শুরু করে, পালক তোমার গাল মেয়েদের মতো লাল কিভাবে হলো? ঈশান কই না তো, হয়তো রোদে লাল লাগছে। পালক না, এটা রোদওয়ালা লাল না, লজ্জা পাওয়া লাল। ঈশান ভাইয়া সত্যি করে বলো তো, আমি টাই বাঁধায় তুমি লজ্জা পাচ্ছিলে? দুষ্টু হেসে। ঈশান আমি কেন লজ্জা পাব? কথা ঘুরিয়ে, বেশি কথা বললে আমি কিন্তু তোমাকে নিয়ে যাব না আমার সাথে। ঈশান পালককে এড়িয়ে সাইকেলে উঠে বসল। পালকও দ্রুত ঈশানের পেছনে বসল। পালক আরে আমি টিভিতে দেখেছি নায়কেরা এভাবেই লজ্জা পায়। ঈশান আরেকটা কথা বলো, তারপর দেখ আমি কিভাবে তোমাকে নামিয়ে দেই সাইকেল থেকে। ভয় দেখিয়ে। পালক আচ্ছা আচ্ছা, আমি আর রাগাবো না তোমাকে। হাসি থামিয়ে। পালক শক্ত করে ঈশানের শার্ট ধরে নিল, যেমনটা ও সব সময় করে। স্কুলের গেইটে পৌঁছাতেই ঈশানের সাইকেল আটকায় দারোয়ান মশাই। ঈশান কোনো সমস্যা আঙ্কেল? দারোয়ান সমস্যা তোমার পেছনে। পালক তুমি এভাবে স্কুলে যেতে পারবে না, স্ট্রিক্ট ভাবে। দারোয়ানের কথা শুনে রেগে সাইকেল থেকে নেমে যায় পালক, তারপর দারোয়ান আঙ্কেলের মুখোমুখি হয়ে বলতে শুরু করে, পালক কেন পারব না? আমি কি আউটড্রেস পরে এসেছি নাকি ব্যাগে করে মোবাইল এনেছি যে ভিতরে যেতে পারব না? কোমরে হাত গুজে। দারোয়ান স্কুলের নিয়মগুলো আবার মনে করিয়ে দেই তোমাকে। স্কুল ড্রেস, স্কুল শুজ, স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া কোনো স্টুডেন্ট প্রবেশ করতে পারবে না। মেয়েরা চুলে কোনো স্টাইল করতে পারবে না, শুধু বেনি। ঠোঁটে রঙও লাগাতে পারবে না, যদি এই নিয়ম না মানে তাহলে ভেতরে প্রবেশ নিষিদ্ধ। পালক প্রথমত ওটা রং না লিপস্টিক হবে, আর দ্বিতীয়ত এটা তো স্কুলের নিয়ম আর আমি তো কলেজে এখন। দারোয়ান স্কুল আর কলেজ দুটো এক জায়গাতেই মামনি। দুটোর একই প্রিন্সিপাল, একই টিচার, একই দারোয়ান, তাই নিয়ম কানুন ও একই। শান্তভাবে।
কথাগুলো শুনে পালকের উপর দিয়ে যেন ঘূর্ণিঝড়, সুনামি, টর্নেডো, কালবৈশাখী সব বয়ে যাচ্ছে। ভেবেছিল কি আর হচ্ছে কি। ফ্রিডম থেকে যেন ফ্রি শব্দটা গায়েব হয়ে গেল, রয়ে গেল শুধু ডাম শব্দটা, আর ডাম থেকে ডাম্ব। নিজেকে এখন অন্য লেভেলের ডাম্ব মনে হচ্ছে পালকের। পালক, তাহলে কি এখন আমি ভিতরে যেতে পারবো না? আহত কণ্ঠে। দারোয়ান, এমন চুল নিয়ে তো না। পালক আঙ্কেল, আমি তো সেই পিচ্চি বয়স থেকে এই স্কুলে পড়ি, আপনি তো আমাকে ছোট থেকে দেখে আসছেন, তাই না? আজকের জন্য যেতে দিন, আই প্রমিস নেক্সট টাইম এমন হবে না। সব নিয়ম মেনে তারপর কলেজে আসব। কিউট করে বলছে। দারোয়ান, না। সোজা উত্তর, যদি তাও তুমি জেদ করো আমি প্রিন্সিপাল স্যারকে ডাকব। এতক্ষণ দাঁড়িয়ে ওদের দুজনের কথা শুনছিল ঈশান। ও জানতো এমন কিছুই হবে। পালকের সামনে এসে দাঁড়ায় ঈশান, তারপর ওর চুল খুলে দিয়ে প্লেইনভাবে বেনি করে দিতে শুরু করে ও। পালক, কি করছো ঈশান ভাইয়া? চুলগুলো নষ্ট হয়ে যাবে তো। ঈশান, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঈশান পালকের চুলগুলো বেনি করে দেয়, তারপর এক সাইডে ক্লিপ দুটো গেঁথে দেওট। পকেট থেকে রুমাল বের করে পালকের লিপস্টিকও মুছে দিল ও। ঈশান, হয়ে গেছে। পালক, চিরুনি ছাড়া কিভাবে করলে? ঈশান, তোমার চুল এমনিতেই এত সিল্কি, চিরুনির প্রয়োজন নেই। পালক, তুমি জানো তুমি আমার ডোরেমন। থ্যাংক ইউ। খুশি হয়ে এবার আমরা যেতে পারবো? ভাব দেখিয়ে দারোয়ানের উদ্দেশ্যে। দারোয়ান, হুম। পালক, চলো ঈশান ভাইয়া। ভেতরে ঢুকতে ঢুকতে ওল্ড ফ্যাশন স্কুল, ওল্ড ফ্যাশন প্রিন্সিপাল, ওল্ড ফ্যাশন দারোয়ান, আর ওল্ড ফ্যাশন রুলস। বিড়বিড় করে। ঈশান পালকের বিড়বিড় কথা ঠিকই শুনতে পায়। ওর কথা শুনে হাসছে ঈশান। ঈশান, আমি তোমার ডোরেমন হলে তুমি আমার নোবিতা। কিউট আর ইনোসেন্ট। মনে মনে হেসে। টু বি কন্টিনিউড।